আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। সবার সাথে দেখা হয়নি গত একদিন। আজকে আশা করি সবাই খুবই সুস্থ আছো, ভালো আছো। সবাই দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা আরো একটা ক্লাস চলে এসেছি এবং আজকের ক্লাসে আমরা কি আমরা অনেক কিছু জানতে পারবো। সেই জানাগুলো হচ্ছে আমরা অবভিয়াসলি তো এতটুকুই বলবো, সেটা হচ্ছে তোমরা যারা আমাদের এই ক্লাসটা করতেছো অবশ্যই তোমরা অনেক উপকৃত হচ্ছ এবং আমরা আজকে 13 নম্বর ক্লাস হাজির হয়েছি, যেখানে 10টা ক্লাস নেওয়ার কথা ছিল। আমরা 13টা ক্লাসে চলে আসি, মানে বলতে বলতে মানুষ বলে কম ন্যায়, মানে বলে বেশি ন্যায় কম। আর আমাদের এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, স্টুডেন্টরা এতটা মজা পেয়ে গেছে এবং স্টুডেন্টরা এতটা বেশি ক্লাসগুলো পছন্দ করেছে এবং আমারও এনার্জি কেন জানি না এত বেশি বেড়ে গেছে যে হচ্ছে বেশি বেশি ক্লাস নিতে হচ্ছে, মানে ভালো লাগতেছে আর কি। তো এটা একটা আল্লাহর শুকরিয়া যে তোমাদের সামনের দিনগুলো কেমন হবে কি না হবে। তো আমি এতটুকুই তোমাদেরকে বলতে চাই আজকে ক্লাসের মাধ্যমে। তোমরা যারা জয়েন করেছো, আমার মনে হয় খুব সম্ভবত পেট বাজার ক্লাস শেষ হয়ে গেছে, আমি যতটুকু জানি। ও হ্যাঁ, পেট বেঁধে ক্লাস শেষ হয়ে গেছে। আমি একটু লেট করার কারণে এটা যে পেট বেঁধে ক্লাস জাস্ট 5 মিনিট আগে শেষ হলো। আমার পেইড ব্যাচ তোমাদের কাছে আমি সরি ফর দ্যাট, যে তোমাদের আসলে এই যে ডাবল ক্লাস করা লাগতেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আজকে ক্লাস অনেক কম টাইম হবে, মানে অল্প সময়ের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। তো আজকে 13 নম্বর ক্লাসে আমরা আজকে যেই চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে আমরা আমরা 6 নম্বর চ্যাপ্টার স্কিপ করব। স্কিপ করে আমরা এই নেক্সট অধ্যায় 6 আর 7 পরে পড়বো। আমরা 8 আর 9 যেই চ্যাপ্টারটা একেবারে সহজ, এই সহজ চ্যাপ্টারগুলো শেষ করব। তুমি আমাকে কোশ্চেন করতে পারো, ভাইয়া যে আপনি সহজ চ্যাপ্টার কেন শেষ করবেন? কারণ আমরা হচ্ছে সহজ চ্যাপ্টারগুলো শেষ করে দেন আমরা কঠিন যে চ্যাপ্টারগুলো আছে, যেমন 8 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এই চ্যাপ্টারগুলোকে আমরা আগে ভালো করে করব এবং সময় নিয়ে করব, ঠিক আছে? তো এটা শেষ ক্লাস না, ক্লাস আরো হবে ইনশাল্লাহ। তো ঢাবির এক্সাম নিয়ে অনেকের অনেক প্রশ্ন। ঢাবির এক্সাম নিয়ে আমি একটু যদি কথা বলি, আমি একদম সহজে বলি। খুব মন্তসা আমার পেইড ব্যাচ মানে আমার একটা আমানত। আমি বরাবরই বলেছি, ঢাবি একবার এক্সাম কেন, আমার কথাটা মন দিয়ে শুনো। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি কোনোভাবে ঢাকা একবার না, পুনরায় এক্সাম না, ঢাবি একবার না, দুইবার না, তিনবার না, ঢাবি 1 মাস না, ঢাবি 2 মাস না, ঢাবি 4 মাস না, ঢাবি যদি আরো 1 বছর পরও পরীক্ষা নাই, আর আমার জাহিদ হাসান যদি বেঁচে থাকে, সি ইউনিটের স্টুডেন্টদের কোনো আমার পেইড ব্যাচের এক্সট্রা কোনো পেমেন্ট করা লাগবে না এবং আমি তাদেরকে পুনরায় আবার রিভিশন দেওয়াবো। এবং এই জন্য যদি আমার 1 বছর পর ঢাবি পরীক্ষা নাই, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস না, এমসিকিউ রিটেন না, 1 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টের পরীক্ষা আবার নেয়, আমার পেইড ব্যাচের যে 5,000-এর মতো স্টুডেন্ট যুক্ত আছেন, আমি কমিটমেন্টবদ্ধ আপনাদের কাছে এবং এবং আরেকটা কমিটমেন্টবদ্ধ আপনাদের কাছে যে আপনাদেরকে পুনরায় রিভিশন দেওয়াবো, সাজেশনমূলক ক্লাস এবং সকল সম্পূর্ণ বিনামূল্যে। আসেন, আমার পেইড ব্যাচ গেল, এবার আসেন ফ্রি ক্লাস যারা আমার করেন তাদেরকে বলছি, কথাটা মন দিয়ে শুনেন। আপনারও একটা দায়বদ্ধতা জায়গা আপনাদের প্রতি আমার আছে, কারণ এখন সিউনিট নিয়ে কেউ কাজ করবে না। ওকে, আপনি, আমি আবার বলছি, যারা আমার ফ্রি ক্লাস করেন তাদেরকেও বলছি, যারা আমার ফ্রি ক্লাস করেন তাদেরকে বলছি, আচ্ছা পেইড ব্যাচের ভার্সন 2, যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছিলেন ঢাবি পরবর্তী ব্যাচে, যারা ঢাবির জন্য ভর্তি হননি, ঢাবি পরবর্তী ব্যাচে ভর্তি হয়েছিলেন, আপনি তাহলে কি করবেন ভাইয়া? ভালো করে শুনেন, ঢাবি পরবর্তী ব্যাচে যারা ভর্তি হয়েছিলেন আমি তাদেরকেও বলছি, তোমরা ঢাবি পরবর্তী ব্যাচে ভর্তি হয়েছো 1500 টাকা দিয়ে, তাতে কি হয়েছে? তোমার এখন সামর্থ্য নেই পড়ার, তুমি আমার স্টুডেন্ট, কোনো সমস্যা নেই, তোমাকেও আমি এই ঢাবি আমরা পরবর্তীতে যে রিভিশন ভাগ দিব, সাজেশনমূলক ক্লাস দিব, এই ক্লাসগুলো তোমাকে আমরা সম্পূর্ণ ফ্রিতে করার ইচ্ছা দিব। ওকে, পেইড ব্যাচ ক্লিয়ার? আমার পেইড ব্যাচ ক্লিয়ার? পেইড ব্যাচ আমি তোমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমি যদিও এটা আমার কোনো এটা না করলে তুমি আমাকে কোনোদিনও ব্লেম করবা না, কিন্তু আমি তোমার কাছে, আমি আমার দায়বদ্ধতার জায়গা থেকে অ্যাজ এ টিচার, আমি আবারও বলছি, দায়বদ্ধতার জায়গা থেকে আমি আমার নীতি থেকে আমার সিউনিটি স্টুডেন্টের কথা দিয়েছিলাম, সকল বিপদে থাকবো। তাই আমি কোনোভাবেই রি এক্সাম 6 মাস, 1 মাস, 1 বছর পর যখনই হোক আমার সকল পেইড ব্যাচকে আমি আবার রিভিশন দেওয়াবো। সেখানে আমার খরচ হোক, আমার টিচার পেমেন্ট দিতে হোক, আমার 25 ব্যাচের জন্য আমার যদি কোনো স্যাক্রিফাইস করা লাগে, 25 ব্যাচ আমি চালাতে পারবো না, আমার অ্যাডমিশন আগে তা সবাই আগে অ্যাডমিশন আনবে। এবং তোমাকে আমি ক্লিয়ার বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পুনরায় পরীক্ষা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় পরীক্ষা হয়, আমি আবারও বলে দিচ্ছি, আমি স্টেটমেন্ট আগের থেকে ক্লিয়ার করছি, ঢাবির জন্য কোনোভাবেই নেগেইন
ফ্রি স্টুডেন্ট যারা আছো, ডিউর এক্সাম হলে এই অ্যাকাউন্টিং লাভার্স এবং আরটিপিউ বা সেফ তারা কোনোভাবে নতুন কোন কোর্সে ভর্তি নিবে না, তারা কোনো নতুন কোর্স আনবে না। কেন? কারণ একটা স্টুডেন্টের এভাবে কোনোভাবেই বার ওকে এইভাবে সম্ভব না। যদি আমি পারি তোমাদেরকে ফ্রিতে ইনশাল্লাহ হেল্প করব, এটা আমার কমিটমেন্ট না, এটা আমার গর্বের জায়গা, আমি করব যদি আমি পারি। ফ্রি যারা স্টুডেন্ট আসো, হ্যাঁ, তবে একটা সুযোগ আমি দিব, যারা ফ্রি স্টুডেন্ট আসো আমাদের ক্লাস করো, আমাদের কোনো পেইড ব্যাচ আসবে না নতুন করে, আমাদের নতুন করে কোনো পেইড ব্যাচ আসবে না। তবে যদি আমাদের আগের ব্যাচে কেউ ভর্তিতে চায় যে ভাই আমি পূর্ব পেইড ব্যাচে আমার একটু হেল্প করেন, সেই বিষয় আলাদা, বাট নতুন করে কোনো পেইড ব্যাচ আসবে না। যে ঢাবির রি এক্সাম এরকম কোনো পেইড ব্যাচ আমাদের পক্ষ থেকে আসবে না। তবে কেউ যদি আমাদের কাছে পড়তে চায়, ভাইয়া আমি পড়তে চাই, আমার ওই ক্লাসগুলো লাগবে, ওই হেল্পটা লাগবে, আমরা তাকে বিভিন্ন ভাবে হেল্প করব। সেটা হতে পারে কিভাবে, ভাই আপনার তো আগে ব্যাচ ছিল, আপনি আমার কাছ থেকে অল্প কিছু টাকা নিয়ে আমার ওই ব্যাচে ক্লাসের সুযোগ দেন, ওকে ফাইন। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, নতুন কোনো ব্যাচ আসবে না। বা যদি কোন স্টুডেন্ট বলে ভাই আপনার তো আগে ব্যাচ ছিল, রেকর্ড ক্লাসগুলো করতে চাই, আপনি আমাকে সুযোগ দেন, বাট কোনো এক্সাম রি এক্সাম ব্যাচ, ঢাবি পুনর এক্সাম ব্যাচ কোনো কিছুই আমাদের আসবে না। যদি কোন স্টুডেন্ট বলে ভাই আমার হেল্পটা লাগবে, আপনার পেট ব্যাচের ক্লাসগুলো করতে চাই কিছু, এটা ব্যাপার আলাদা, এটা নিয়ে কোনো কথা বলতে পারবো না। বাট নতুন করে ব্যাচ আসবে না, পেইড ব্যাচের কোনো টাকা দেওয়া লাগবে না, ব্যাচে যারা ঢাবি পরবর্তী ব্যাচে ভর্তি হয়েছিল তাদের কোনো টাকা দেওয়া লাগবে না, তুমি ঢাবির এই ব্যাচে ক্লাস ফ্রিতে করতে পারবা। সবকিছু কেন করব? তোমাদের জন্য। ইনশাল্লাহ আগে নিউজটা আসুক, আর নিউজটা আসলে শুধু এমসিকিউর উপর আসতে পারে, আর এমসিকিউর উপর আসলে আর বলাই লাগে না যে জাহিদ ভাই আর শাহরিয়ার ভাই ইংলিশ কঠিন হবে, অ্যাকাউন্টিং কঠিন হবে, কারণ এটা হচ্ছে হাইকোর্ট থেকে রিট, তার মানে অনেক কঠিন একটা ব্যাপার আসতেছে। অবশ্যই কর্তৃপক্ষে একটু রাগ থাকবে, হয়তো বা থাকতে পারে, যেহেতু ঢাবির তারা বাধ্য হয়ে পরীক্ষা নিতে হচ্ছে। অবশ্যই এমসিকিউ হলে এখানে ইংলিশ আর অ্যাকাউন্টিং কঠিন হবে, কঠিন হবে, কঠিন হবে, কঠিন হবে, কঠিন হবে, কারণ স্যাররা অবশ্যই রাগান্বিত। এই জন্য আমরা তোমাদেরকে এই সাপোর্ট দেব ইনশাল্লাহ, ওকে। এখন এক্সাম ব্যাচে ভর্তি হয়েছিলেন, কোন এক্সাম ব্যাচ আসবে না, কোন এক্সাম ব্যাচ আগের এক্সাম ব্যাচের কোনো সূত্র নেই, কোন এক্সাম ব্যাচে ভর্তি হয়েছিলাম, এই এক্সাম ব্যাচ কি আবার এক্সাম শুরু করবেন? এই যে একটা কথা বললে না, মানে তোমরা বাঙালি কিছু দিলে এমন ভাবে চা শুরু করে বলার বাইরে, মানে ক্লাস নেবো আরো আবার কাই এক্সামও নেন, মানে এক্সাম তো এমনি ফ্রিতে নেবো কিন্তু এক্সাম ব্যাচ আসবে না, আমি তো কইছি কোনো ব্যাচ আসবে না, বুঝেছেন ভাইয়া? পুনরায় এক্সাম দিতে চাচ্ছেন, আপনি অনেক কিছু বলতে চাচ্ছেন, আমি কোনো কিছু কথা বলতে যাচ্ছি না, আমি একেবারে চুপ, আমি হেল্প করব আমার জায়গাতে, আমি ক্লিয়ার করলাম, এতটুকু আমার কথা। থ্যাংক ইউ সো মাচ। আসো পরবর্তী স্টেপে আমরা যাই। এখন আসো পরবর্তী স্টেপে, আমার কথা হচ্ছে খুব ভালো করে শোনো। আজকে আমরা পড়বো অষ্টম থেকে শুরু করব। কেন অষ্টম? আমার মনে হয় স্টেটমেন্ট ক্লিয়ার হয়েছে, এবং তোমরা যারা ফ্রি আসো, ফ্রি ক্লাস করো, তোমাদেরকে আমরা হেল্প করার জন্য একটা গুগল ফর্ম দিব, এটা আগে ঢাবি ক্লিয়ার করুক, তারপরে এক্সামের ব্যাপারে আমরা আগে স্টেটমেন্ট আসুক, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ জি, ডিউ এক্সাম শুধু এমসিকিউ আসার কথা, জি এটা ঠিক বলছেন। আচ্ছা প্লিজ আমরা সবাই একটু কাইন্ডলি এদিকে আগাই, সবাই একটু পড়া মনোযোগ দিই প্লিজ। কবে হতে পারে ডিউর এক্সাম? এক্সাম হলো মিনিমাম 40 থেকে 60 দিন সময় পাবা, সর্বনিম্ন মে মাসের আগে কোনোভাবেই ক্লাস স্টার্ট করেন ভাই। এই যে দেখছেন উনি ব্যস্ত হয়ে গেছেন, আমি আসলে উনাকে বলতে চাচ্ছি উনি খুবই ব্যস্ত হয়ে গেছেন, আসলে এই জন্য সরি। আচ্ছা ঠিক আছে, ফ্রিতে অ্যাড দেন, কি তুমি ফ্রিতে অ্যাড দেবো? আমি কি তোমার কাছে ফ্রিতে অ্যাড দেবো নাকি? এই যে দেখছো, এই যে বাঙালি না, এই শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে ভাইয়া, শুরু হয়ে গেছে অলরেডি। ফ্রিতে কোনো স্টুডেন্টকে অ্যাড দিব না, এটা সম্পূর্ণ মিথ্যা। কেন অ্যাড দেবো তোমাকে আমি? আমি তোমাকে ফ্রিতে অ্যাড দিব না, আমার পেইড ব্যাচ থেকে দায়বদ্ধ। এসব কথা বলে কোনো লাভ নেই, ঠিক আছে ভাইয়া? ভাবেন না একেবারে সস্তা, ভাবেন না, হ্যাঁ একেবারে ফ্রিতে অ্যাড দিলে আমার পেইড ব্যাচের সাথে বেইমানি হবে, এটা সম্ভব না। ওকে ওকে ঠিক আছে, আসলে পরবর্তী স্টেপে আগাই। আমরা যে এমসিকিউ মিশনে ছিলাম, তাহলে আমাদের সামনে হচ্ছে যে জিনিসটা আসতেছে, সেটা আমাদের বড় একটা বাধা, সেটা হচ্ছে রাবির এক্সাম আছে 12 তারিখে, গুচ্ছর এক্সাম আছে 29 তারিখে, যদি ঢাবি এক্সাম হয় সেটা মে মাসে হবে। ওকে ওকে ফাইন। এবার আসো এই ব্যাপারগুলা আমাদের সামনে আসবে, ঠিক আছে? এক্সাম হইলে 40 থেকে 60 দিন মিনিমাম মে মাসে হবে, মে মাসের আগে এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ মে মাসের আগে মিনিমাম তোমাকে 40 দিন থেকে 60 দিন সময় তুমি পাবা, এটা তোমাকে রাখতে বলে দিলাম, ঠিক আছে? আর কিছু বলতে চাচ্ছি না। আসো উৎপাদন ব্যয় না, আজকে আমরা পড়বো লিভ ও বিভো থেকে। এখন আজকে আমরা কি কি ক্লিয়ার করব? এই ক্লাসগুলো কাদের জন্য? আমি আবার একটা কথা বলি, এই যে ক্লাসগুলো হচ্ছে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় জন্য এই ক্লাসগুলো দরকার।
তুমি ঢাবিতে পরীক্ষা দাও, রাবিতে পরীক্ষা দাও, কারণ এই এমসিকিউ গুলা সবার জন্য হচ্ছে, ঠিক আছে? একদম হচ্ছে আর ইউ প্রিপারেশন কি হবে কিনা, ওকে ব্লক করে দিই, কারণ ও জানেই না, ও আজকে নতুন আসছে, দরকার নেই ক্লাস করার। কি জন্য আসছো এখানে ক্লাস করতে? এই মেয়ে, কি জন্য আসছো? তুই জানিস না যেহেতু, কি জন্য পাচ্ছস? এই কথা আমি কিন্তু জানো পেট বাজে, পেট বাজে কেমন? তোমরা যারা নতুন আসো, আমি একটা কথা বলি, একজন বলছেন আগের ক্লাস না করে এইটা করা কি ঠিক হবে নাকি শিওর মেনটেন করবো? আচ্ছা আচ্ছা, আমি এগুলো না বলি, শোনো আজকের কথা খুব গুরুত্বপূর্ণ। এই অষ্টম অধ্যায় আমি যে ক্লাসটা নিব, অষ্টম, এই অষ্টম তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তুমি একদম সহজে শিখবা ইনশাআল্লাহ, ঠিক আছে? নিলয় বলছো মডেল টেস্ট বইতে এত জোস, আর এই মডেল টেস্টের স্টক আছে কয়টা? 100 আছে? 150 আছে? মডেল টেস্টটা কত আছে? মানে শেষের দিকে, প্রায় রাজশাহীর মডেল টেস্ট, গুচ্ছ মডেল টেস্ট শেষের দিকে মনে হয়, খুব সম্ভব, আমি যতটুকু জানি। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, এই ক্লাসগুলো করতেছো, এই ক্লাসগুলো করলে তোমার বেসিস থেকে ক্লিয়ার হবে অধ্যায়গুলো, তোমরা জানো খুব ভালো করে, আমার অ্যাকাউন্টিং শেষের দিকে। হ্যাঁ, ওকে ফাইন, ওকে। আসো এবার শুরু করি ইনশাআল্লাহ। হ্যাঁ, মজুদ পণ্যের হিসাব, আজকে অধ্যায়টা পড়বো। তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, এই অধ্যায় থেকে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যদি তুমি আমার পড়ানোর বাইরে যায়, এর সম্পূর্ণ দায়ভার আমার, এবং ইনশাআল্লাহ আল্লাহর কাছে অতটুকু ফরিয়াদ করি, এবং আমার পরিশ্রমের ফল ইনশাআল্লাহ যাবে না। আসো, প্রথম হচ্ছে ভাইয়া বিন কার্ডের কি, বিন কার্ডের দায়িত্ব কার? আচ্ছা, বিন কার্ড নিয়ে একটা প্রশ্ন উঠছে, বিন কার্ড কি আসলে? ওকে ফাইন, বিন কার্ড কি, বিন কার্ড কি, ওকে, বিন কার্ড কি এবং বিন কার্ডের দায়িত্ব কার বা দায়িত্ব কার হাতে, খুব ভালো করে শুনেন। আগে শুনেন বিন কার্ডটা কি, বিন কার্ডটা কি? হ্যাঁ, বিন কার্ড হচ্ছে একটা গুদাম রক্ষক, ভালো করে শুনেন, যেটা বিন কার্ডটা কি, ভালো করে শুনেন, বিন কার্ডটা কি? বিন কার্ড হচ্ছে গুদাম রক্ষকের কাছে থাকে। শুনো, আজকে মডেল টেস্টটা পাইছেন কেমন জানেন, একদম মন থেকে বলবেন, বইটা হাতে পাইছি, একদম মন থেকে, মডেল টেস্ট বাংলাদেশের সেরা একটা মডেল টেস্ট বই কিনা, একদম মিথ্যা কথা বলবেন না। রাবি গুচ্ছ মডেল টেস্টটা কেমন, এই যে এই মালটা এবং ওএমআর, এই যে এইটা কেমন, একটু মন থেকে বলেন। প্রোগ্রেস কার্ড এটা কেমন, যারা স্টক মানে ঈদের আগে না নিলে হয়তো পাবেন না, যতটুকু আমি জানি, ঈদের পরে নতুন স্টক হবে কিনা এটা পরের চিন্তা। আচ্ছা, বই নিয়ে পরে কথা বলবো। দেখো, এটা হচ্ছে গুদাম রক্ষক। এখন আপনি বলতে পারেন এখান থেকে কি প্রশ্ন হতে পারে, বিন কার্ড কেন গুদাম রক্ষক, বা কার বিন কার্ড কাকে বলে? ওকে, খুব ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনে রাখবেন। বিন কার্ড থেকে আর কি প্রশ্ন হতে পারে, লেখেন খাতা, হেডলাইন দেন, বিন কার্ড থেকে কি কি প্রশ্ন হতে পারে, খাতা লিখে বলেন বিন কার্ড থেকে কি কি প্রশ্ন হতে পারে। বিন কার্ড থেকে লেখো, বিন কার্ডের গোষ্ঠী সহ ক্লিয়ার, বিন কার্ড থেকে কি কি প্রশ্ন হতে পারে লেখো সবাই। বিন কার্ড থেকে আজকের ক্লাসটা যদি তুমি করো, তোমার লিফোফিবো যে সহজ না, তোমার কাছেই মনে হবে এর থেকে কঠিন চ্যাপ্টার আর নাই, ক্লাস করার পরে সহজ। ওকে, বিন কাটে কি কি উল্লেখ থাকে, ওকে ফাইন, মনে রাখবা বিন কাটে কি কি উল্লেখ থাকে। দেখো এখান থেকে প্রশ্ন হবে কোনটি উল্লেখ থাকে কোনটি থাকে না, বিন কার্ডে কি কি থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে বিন কার্ডে কি কি থাকে। ওকে ফাইন, নাম্বার ওয়ান, বিন কার্ডে কি কি থাকে? পণ্যের কি, একটা পণ্যের দাম আছে না, গুদাম থাকে না, পণ্যের মাল চিহ্ন, তাহলে একটা পণ্যের কি থাকে, নাম্বার, সে কত নাম্বার সিরিয়াল, তাহলে বিন নাম্বার, বিনের নাম্বার থাকে, চিহ্ন থাকে, জিনের প্রতীক থাকে, এই জিনিসগুলো থাকে, মানে ওই বিনটা দেখে চিনা যাবে। ভাই প্লিজ কে উল্টো পাল্টা, ডিউর মডেল টেস্টে কি আসে, ডিউর মডেল টেস্ট স্টক শেষ, তো ডিউর মডেল টেস্ট পুনরায়, মডেল টেস্ট তো পুরাই মধু আলহামদুলিল্লাহ, দাম অনুযায়ী ভালোই, আর ইউজি এসটি মধ্যে আলহামদুলিল্লাহ, ডিউর মডেল টেস্টে আসবে। যদি রি এক্সাম হয়, ঢাবির মডেল টেস্টটা আবারও ও পুনরায় নতুন রূপে আসবে। ওকে, এর আগে তো বলে দিলাম, ঠিক আছে, ঢাবির মডেল টেস্টটা আসবে, পুনরায় আসবে। ওকে, ওই মডেল টেস্টটা আবার ওই মাস সহ আসবে, যদি ঢাবি এক্সাম না রিটেন বাদে, তাহলে লিখিত বাদে আসবে মডেল টেস্টটা, তাই ঢাবি যেভাবে বলবে ওই মডেল টেস্ট আবার ছাপাবো আমরা, আগের থেকে বলে দিলাম। আসো তাহলে ভাইয়া, বিন নাম্বার, মালের বিবরণ থাকে না, ওকে, তাহলে মালের উদ্বৃত্ত থাকে, তাহলে মালের উদ্বৃত্ত প্রশ্ন আসে, মালের উদ্বৃত্ত, মালের উদ্বৃত্ত মানে মাল কতটুকু মাল আছে এইসব থাকে, ঠিক আছে। ওকে, তারপর আছে কতটুকু মাল গুদাম হলো, কতটুকু মাল কি হলো, গুদাম হলো, গুদাম দপ্তর করা হলো, কতটুকু মাল কি হয়েছে, ব্যবহার করা হয়েছে, কতটুকু মাল কি বিভিন্ন ব্যবহার করা হয়েছে, তারপরে পণ্যের ক্রয় সীমা থাকে, কতটুকু ক্রয় করা হয়েছে, এই জিনিসগুলো থাকে, ঠিক আছে, হয়েছে ক্লিয়ার, ক্লিয়ার থাকে না কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিন কার্ডে থাকে না কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিন কার্ডে থাকে, দেখি কে পারো এটা, দেখে কে পারো, বিন কার্ডে থাকে না কি, এই কোশ্চেনটা দেখি কে পারো, বিন কার্ডে থাকে না কি, এই প্রশ্ন আসবে পরীক্ষা, এর বাইরে যা আছে সেগুলো থাকে না, ক্লিয়ার, এইগুলার বাইরে যা আছে সেগুলা কি থাকে না, গুড, শাবাশ,
যারা প্রথম থেকে ক্লাসগুলো করতেছো, আজকের ক্লাস করার পরে তোদের যে কি ভালো লাগবে, কারণ তোর কাছে মনে হবে যে আমি সবই শেষ করে ফেলেছি। বলো থাকে না কি? কে পারবা? কে পারবা? কে পারবা? কি পরিমাণে মালিশ হলো? ইয়েস বলো। বিন কার্ডে থাকে নাকি, উল্লেখ থাকে নাকি? এই কোশ্চেন কে পারবা? কে? কি কি জিনিস থাকে না বলো, এই কোশ্চেন কে, কোশ্চেন কে পারবা? ওকে, খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। পণ্যের মূল্য থাকে না, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মূল্য থাকে না, তো বিন কার্ড উল্লেখ থাকে না কি? পণ্যের মূল্য। ক্লিয়ার 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 ক্লিয়ার, এই তো। ওকে, থাকে না, থাকে না, থাকে না। বর্ণসের মূল্য কত? রাবি, গুচ্ছ এবং ওয়েমার তিনটা মিলে 320 টাকা। এই তিনটা ওয়েমার একসাথে ইনশাল্লাহ। হ্যাঁ, তিনটা একসাথে, ওয়েমার বুক, রাবি, ওয়েমার টেস্ট। ওকে, ঠিক। ওয়েমার টেস্টটা আরো বেশি ইম্পর্টেন্ট। যে যে এক্সাম দিয়ে টাইম ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করতে পারছি, বুঝতে পারছি আসলে কেমনে কত সময়ের মধ্যে এক্সাম দিতে হয়। বাস, গুড 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 গুড। এই তো সুন্দর। মডেল টেস্টের প্রোগ্রেস কার্ডটা কেমন? আমি কিন্তু কদিন পরে সরকে চাবো এই যে প্রোগ্রেস কার্ডটা কেমন, যেখানে এই টাইম কেমন এবং হচ্ছে ব্যাখ্যাগুলা কেমন, এই যে প্রশ্ন ব্যাখ্যা, এগুলো কিন্তু আমি সব জানতে চাবো। তারপর ওএমআর কেমন, এগুলা নিয়ে বিজ্ঞাপন করার কিছু নেই ভাইয়া। কুরিয়ার 460 টাকা স্বাভাবিক, এগুলো অটোমেটিক স্টক আউট হয়ে যাবে। আসো, তাহলে এইখান থেকে প্রশ্ন হয়। আসো, মজুত পণ্যের সহজ পদ্ধতি কোনটি? মনে রাখবা অলওয়েজ, মজুত পণ্যের পদ্ধতির মধ্যে সব থেকে সহজ হচ্ছে ফিফো। ফিফো সহজ। ওকে, ফিফো আগে আসলে আগে যায়, লিফো মানে কি পরে আসলে আগে যায়, এগুলো আমরা জানি। ক্রয় মূল্যতে বাজার মূল্য কম। আচ্ছা, এই কোশ্চেন গুলা খুব গুরুত্বপূর্ণ, ম্যাথ গুলা গুরুত্বপূর্ণ এদের থেকে। থিওরি খুব স্বাভাবিক, আমরা সবাই পারবো। তারপর আমি দেখাবো তোমাদের। ক্রয় মূল্যতে বাজার মূল্য কম, প্রতি বাজার মূল্য মুখস্থ করে ফেলা, চলতি প্রতিস্থাপন ব্যয়। ওকে, মানে কোন প্রতি বাজার মূল্য বলতে কি বোঝায়? চলতি পণ্য স্থাপন ব্যয়। এই বেসিক গুলা খুব মানে জাস্ট স্বাভাবিক বেসিক। কালান্তিক পণ্য ব্যবহার করে ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান করা যাবে না কোনটি? ওকে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা এত বেশি গুরুত্বপূর্ণ, আমি যদি বলি সবাই ভুল করবে, এখানে ভুল করবে। সবাই ভুল করবে কোথায়? এখানে বলেছে কালান্তিক মজুত পদ্ধতি ব্যবহার করে ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের র্যা মিলে কোনটি পাওয়া যাবে না। প্রশ্ন করতে পারতো নিত্য ব্যবহার করে কোনটি পাওয়া যাবে না। প্রশ্ন করতে পারতো নিত্য ব্যবহার করে কোনটি পাওয়া যাবে। তাহলে এখানে প্রশ্নের প্যাটার্নটা বুঝো। প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে, প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে, প্রশ্নের গঠনটা হচ্ছে, আমি আবার বলি, প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে, প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে ভাইয়া বলবে কালান্তিক মজুত পদ্ধতিতে কোনটি, কোনটি কি কালান্তিক মজুত পদ্ধতিতে, কালান্তিক মজুত পদ্ধতিতে কোনটি পাওয়া যাবে আর কোনটি পাওয়া যাবে না। ওকে 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 ফাইন। ওকে ভাই, কোনটি পাওয়া যাবে, কোনটি পাওয়া যাবে না, কোনটি পাওয়া যাবে, কোনটি পাওয়া যাবে না। ক্লিয়ার? ওকে ফাইন। এবার আসো, প্রশ্ন হচ্ছে ভাইয়া খুব ভালো করে শোনো। এখন বলছে ভাইয়া আমি বেরোবিতে আসি, আপনাকে 23-24 কোন সাবজেক্ট আছো জানাবে, আর তোমার ওখানে চান্স পেতে গেলে কত মার্ক লাগবে সবাইকে একটু ক্লিয়ার করো। তাহলে দেখো এখানে কোনটি পাওয়া যাবে আর কোনটি পাওয়া যাবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি আবার বলছি, এখানে সবাই ভুল করবে। তাহলে কোনটি পাওয়া যাবে আর কোনটি পাওয়া যাবে না, এই কোশ্চেনটা ক্লিয়ার করতে তোমাদেরকে আমি যেই জিনিসটা হেল্প নেব, যে কালান্তিক মজুত পদ্ধতি নিয়ে আমার বইয়ে বিস্তার দেওয়া আছে। প্যাসুলি বই থেকে একটা স্ক্রিনশট তোমাদেরকে আমি দেওয়াবো, এটা তোমরা রিকোয়েস্ট করতেছি খুব মন দিয়ে পড়বা। কোনটি পাওয়া যাবে আর কোনটি পাওয়া যাবে না, এই কোশ্চেনটা কত পেজে আছে প্যাসুলির বলো তো? তাদের কাছে বই নাম দেখা দিচ্ছি। কোনটি পাওয়া যাবে কোনটি পাওয়া যাবে না, এই কোশ্চেন গুলা তোমাকে অনেক বিপদে ফেলবে, বিশ্বাস করো, খুবই গুরুত্বপূর্ণ। এই প্যাসুলির কত নাম্বার বই আছে একটু জানো তো আমাকে? কালান্তিক মজুত পদ্ধতিতে, কালান্তিক মজুত পদ্ধতির কোথায় আছে একটু আমাকে জানাও কাইন্ডলি। কালান্তিক এবং মজুদের কোথায় আছে একটু কাইন্ডলি আমাকে জানাও। পেজ নাম্বার কত? প্যাসুলি অথবা লাস্ট মেডিসিন যেখানে আছে, সবাইকে একটু দিয়ে দিই, সবাই একটু উপকার হোক। এবারে বের হ। কালান্তিক পদ্ধতিতে কোনটি আসে আর কোনটি আসে না। ওকে ফাইন। ওকে, এদিকে আসো। এই দেখো, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই একটু বুঝো। এই যে কোশ্চেন দেখো, স্ক্রিনশট দাও, দাও 1 2 3। দেখো, কালান্তিক এবং অবিরত উভয় প্রতি প্রদর্শন করা হয়, বিক্রয় বিক্রয় ফেরত এগুলো সব আসে। কালান্তিক মজুত প্রদর্শন করা কিন্তু অবিরততে প্রদর্শন করা হয় না, মানে অবিরততে আসবে না। কি কি আসবে না? প্রাণীর মজুত করা আসবে না। অবিরত পদ্ধতিতে প্রদর্শন করা কিন্তু কালিনে আসবে না, কালিনে আসবে না। কি কি সমাপনীর মধ্যে এইগুলা। এই ছকটা ক্লিয়ার? এই ছক পেলে তোমার আর কিছু লাগবে না, ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন হবে। দেখছো? এই দেখো, কিন্তু 1 2 3। তো দেখো কালান্তিক পদ্ধতি কোনটি আসবে না, এই দেখো খুব ভালো করে দেখো, এই দেখো পাইছো প্রমাণ। এই যে কালান্তিক পদ্ধতিতে কি, এই যে মজুত ইয়ে আসবে, অবিরততে আসবে কিন্তু কালান্তিকে কি আসবে না।
কোনটা আসবে না? দেখো কি কি মজুত পণ্য বিক্রিত পণ্যের বা সমন্বিত করায়। এবার দেখো কালাম থেকে আসবে কিন্তু অবিরততে আসবে না, ক্রয় রিলেটেড সব। এই আনসার কি কি কি? তাহলে কি কি জিনিস কালাম থেকে কি 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 জিনিস কালাম থেকে আসে না? কি কি জিনিস কালাম থেকে কি আসে না কিন্তু অবিরততে আসে? বিক্রিত পণ্যের ব্যয় সমাপনী মজুদ, আর বিক্রিত পণ্যের আরেক নাম সমন্বিত করায়। ক্লিয়ার? নাও আই এম ক্লিয়ার, এম আই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখছো এই একটা কোশ্চেন করলে তোমার হয়ে যাবে। তো দেখো আমি তোমাকে একদম ক্লিয়ার করে দিলাম, তোমার এই টপিকসে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আসো, পণ্যের দাম কমে গেল মজুত পণ্য কোনটি সর্বাধিক বিবেচনা হয়? দাম কমলে কোনটি ভালো আর কোনটি ভালো? দেখো দাম কমলে কোনটি ভালো আর কোনটি খারাপ, এই কোশ্চেনটা ইন ডিটেইলস পড়তে হবে। সবাই মন দিয়ে খেয়াল করো। মনে করো একটা পণ্যের দাম প্রথমে ছিল 10 টাকা, হ্যাঁ, তুমি বলতে পারো ভাইয়া 10 টাকা দিয়ে একটা পণ্য কেনা যায়? আপনার একটা বই কিনতে গেলে 320 টাকা লাগে। আমার তো একটা বই না, 3টা বই। ওকে, আবার আপনি বলতেছেন সামনে হচ্ছে রাবি গুচ্ছ পরীক্ষা, ঈদের পরে নাকি সময় নেই। অবশ্যই সময় নেই, ঈদের আগে নাকি 25-26 তারিখের পর তো আর মানে অর্ডার নেওয়া হবে না, স্টকও শেষ হয়ে গেলে সমস্যা। তুমি ঈদের পর অর্ডার করতে পারবা, সমস্যা নেই। তবে রাবি তারা পরীক্ষা দিবা, তোমরা তাড়াতাড়ি অর্ডার করো। গুচ্ছ তো সময় আছে, রাবির তো অর্ডার নেই, তুমি ইন্ডিভিজুয়াল অর্ডার করতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে আসো, প্রশ্ন হচ্ছে ভাইয়া দেখো 10 টাকা, এই পণ্য মনে করো কমে গেল হলো 8 টাকা, এই পণ্য ধরো আস্তে আস্তে কমলো 7 টাকা, আস্তে আস্তে কমলো 6 টাকা, এভাবে করে আস্তে আস্তে কমতে থাকলো। এবার আপনি আমাকে বলো, ওকে ওকে ক্লিয়ার? এবার আসো তুমি আমাকে বলো ভাইয়া এখানে একটা কথা বলো, এখানে একটা কথা বলো, 10 টাকা থেকে কমতে থাকছে, এখন তুমি বলো কোনটা বিক্রি করলে কোনটা লাভ বেশি? বলো তাহলে কোনটা বিক্রি করলে লাভ বেশি? এই জাহিদ ভাইকে এই কোশ্চেনটা অ্যান্সার দাও। তুমি অবশ্যই বলবা ভাইয়া এইটা সেল করলে লাভ বেশি। তার মানে যখন আস্তে আস্তে কমতে থাকবে, তাহলে কি যখন কমতে থাকবে, কমতে থাকবে বা হ্রাস হবে, বা কি হবে, কি হবে, মূল্য হ্রাস হবে বা কমতে থাকবে বা হ্রাস পাবে, বা হচ্ছে কি মুদ্রা সংকোচন, মুদ্রা সংকোচন, মুদ্রা সংকোচন হবে, বা বা মূল্য হ্রাস হবে, বা দাম হ্রাস হবে, বা দাম হ্রাস হবে, যাই হোক না কেন আস্তে আস্তে কমতে থাকে, তার নাম কি? কোনটা ভালো তখন? এই যে ফিফো ভালো। তখন কি ভালো? ফিফো ভালো। তখন আস্তে আস্তে কমতে থাকে তখন কি ভালো? ফিফো ভালো। ক্লিয়ার? একজন বলেছেন মাহফুজ ওকে এমসিকিউ হবে নাকি ফুল পরীক্ষা এখনো শিওর না ভাইয়া, তবে এমসিকিউ সম্ভাবনা বেশি। মডেল টেস্ট বইটা 320 টাকা ভাইয়া? জি ভাইয়া, 3টা মডেল টেস্ট বই 320 টাকা, একটা রাবি মডেল টেস্ট, গুচ্ছ মডেল টেস্ট, আর একটা হচ্ছে ভাইয়া কি ওএমআর বুক। আর যদি শুধু শুধু বই নাও এক একটা হচ্ছে কত করে তুমি ভালো করে জানো, 190 টাকা মডেল টেস্ট বই, 190 মডেল টেস্ট বই, আর ওএমআর বুক 90 টাকা মাত্র, 100 টাকা সরি। আসলে আস্তে আস্তে কমতে থাকে। তো এবার আমার বলো পরীক্ষা যখন আসবে মূল্য হ্রাস, মুদ্রা সংকোচন বা দাম কমা সবকিছু বললে ফিও ভালো। আচ্ছা তাহলে এবার আসো, প্রথমে 10 টাকা, এবার বাড়ছে আস্তে আস্তে, যখন দাম বাড়বে, দাম বাড়বে আস্তে, যখন দামটা বাড়বে, দাম বৃদ্ধির ক্ষেত্রে কোনটা ভালো? লাস্টেরটা ভালো। দাম বৃদ্ধির ক্ষেত্রে বা মূল্য বৃদ্ধির ক্ষেত্রে, মূল্য বৃদ্ধির ক্ষেত্রে কোনটি বিক্রি করলে তুমি লাভবান হবা? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোনটি বৃদ্ধির ক্ষেত্রে, খুব ভালো করে শোনো, দাম বৃদ্ধির ক্ষেত্রে বা মূল্য বৃদ্ধির ক্ষেত্রে তুমি কোনটি করলে, ইস্যু করলে বেশি লাভবান হবা? বলো লিফো পদ্ধতিতে। ওকে লিফো পদ্ধতি। ক্লিয়ার? সবাই বুঝছো স্বাভাবিকভাবে? ক্লিয়ার? ওকে সবাই কি স্বাভাবিকভাবে ক্লিয়ার হয়েছে? বলো সবাই কি ক্লিয়ার হয়েছে কিনা বলো, সবাই কি একটু ক্লিয়ার হয়েছে কিনা বলো, সবাই কি ক্লিয়ার? দাম বৃদ্ধির ক্ষেত্রে কোনটি, দাম হ্রাসের ক্ষেত্রে ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে ফাইন, ওকে ওকে ওকে। তাহলে ভাইয়া এটুকু বুঝেছো? ওকে ফাইন। আসো আসো এবার আমাকে বলো ভাইয়া সবাই কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে, আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে দেখো, আচ্ছা এবার আসো, এবার তোমাকে যদি বলি ভাইয়া খুব ভালো করে শোনো, খুবই ভালো করে শোনো, তাহলে ভাইয়া দাম হ্রাসের ক্ষেত্রে কোনটি কার্যকর পদ্ধতি? কোনটি 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 কার্যকর? এটা হচ্ছে কার্যকর। দাম দাম এখন কেমনে মনে রাখবা? মনে রাখবা খুব ভালো করে শোনো, মূল্য বৃদ্ধি, তার মানে মূল্য বৃদ্ধি মানে কি? মূল্য বৃদ্ধি ক্ষেত্রে কোনটি কার্যকর? বৃদ্ধি। তাহলে ভাইয়া মূল্য বৃদ্ধির ক্ষেত্রে কোনটি কার্যকর? ভেরি ইম্পর্টেন্ট। এই বৃদ্ধির ইংরেজি লার্জ, লার্জ মানে কি? বৃদ্ধি। আর এলে কি? লিফো। তাহলে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে কোনটি কার্যকর? উত্তর হচ্ছে লিফো। ওকে ফাইন। আর মূল্য হ্রাসের ক্ষেত্রে ফিফো। কোনটি কার্যকর? ফিফো। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার? সবাই বুঝছো? এবার আসো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা এই জায়গা ভুল করবা আমি জানি, তোমরা ভুল করবা বলেই আমি তোমাদেরকে পড়াতে আসছি। তোমরা এই জায়গা আমার একটু লম্বা করে স্যালুট দিবা। আসো ভালো করে বুঝো,
খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই বেসিকটা না পড়লে অনেকে জানে না। বলো, এই কোশ্চেন গুলা খুব সহজ না? লিখো লিখো, আজকে আসো দেখো সহজ কিনা। আগে অ্যান্সার গুলো লিখি। লিফো, বি নম্বরে ফিফো, সি নাম্বার হচ্ছে ভারযুক্ত, ভারযুক্ত, ডি নাম্বারে নান। বলো এটা অ্যান্সার, বলো এটা অ্যান্সার, বলো দেখি কে পারো। বলো অ্যান্সার, বলো। প্রথমটা অ্যান্সার বলো দ্রুত। প্রথমটা অ্যান্সার, তারপর দ্বিতীয় অ্যান্সার বলো। হ্যাঁ, প্রথমটা অ্যান্সার বলো। আমি কোশ্চেন করা মানে বুঝোই, মানে জাহিদ ভাই কোশ্চেন করা মানে একটু বুঝে শুনে অ্যান্সার করতে। এটা মানে এতদিন আমার স্টুডেন্ট যারা ক্লাস করে ওরা বুঝে গেছে, যারা আজকের এই ক্লাস করবে না ওরা অনেক 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 বিপদে পড়ে যাবে। ওকে, আচ্ছা আমি এর মধ্যে বলে দিই একটা কথা, শুনো। এখন ঢাবি যদি পুনরায় এক্সাম হয়, তাহলে তোমাদেরকে আমরা ওর উপর ডিপেন্ড করে হেল্প করবো কি করা যায়। এর আগে রাবি গুচ্ছ নিয়ে তোমরা সিরিয়াস থেকো। রাবি গুচ্ছর মডেল টেস্ট বইটা অবশ্যই অবশ্যই যেন ভুল না করো, কোনোভাবেই যেন মিস্টেক না করো, এটা আমার আহ্বান থাকবে। দ্রুত করে এদের আগে নিয়ে নাও। তুমি শুধু রাবির মডেল টেস্ট 190 টাকা, ওএমআই 100 টাকা অর্ডার করতে পারো। তুমি রাবি গুচ্ছ একসাথে অর্ডার করো 320 টাকা, তিনটা মিলে। তুমি যে করে অর্ডারটা করে ফেলো। আমি আজকে তোদেরকে কেন বলতেছি, কারণ ভাইয়া স্টক শেষ হয়ে গেলে হ্যাঁ ছাপাবো, রাবিরটা ছাপাবো না। 12 দিন আছে পরীক্ষা, রাবির স্টক শেষ হয়ে গেলে রাবির হয়তো সর্বোচ্চ 1-150 আছে, আর গুচ্ছ টাইম আছে, গুচ্ছ ছাপাবো শুধু, কিন্তু রাবি আর ছাপাবো না। তোমাদেরকে ক্লিয়ার বলে দিলাম। ওকে, এই জন্য দ্রুত নিয়ে নাও। ফার্স্ট কোশ্চেনটা বুঝতেছে না খুব, দুইটা অ্যান্সার কি হবে? আচ্ছা অবশ্য একটু আগে বলেছিলাম ভাইয়া, আপনি বলেছিলেন যে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে কোনটা হবে। দেখো এখানে মূল্য বৃদ্ধি আছে, 90% স্টুডেন্টের অ্যান্সার এটা মূল্য বৃদ্ধি। তাহলে মূল্য বৃদ্ধি বললে কি? মূল্য বৃদ্ধি মানে লিফো। ক্লিয়ার? সবার অ্যান্সার ঠিক আছে না ভাইয়া? এই এক কথায় তোমাকে আমি শিখাইছিলাম এর আগে, মনে আছে? এই যে বৃদ্ধি বললেই কি লিফো, বৃদ্ধি, আর হ্রাস বললে ফিফো। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার আসো? ওকে, এখানে কোনো সমস্যা বা কোনো ভেজাল নেই। আসো তোমাকে একটা জিনিস বুঝাই। তাহলে তুমি কিন্তু এটাই শিখছো, আমি যখন স্টুডেন্ট বয়সে ছিলাম আমিও এটাই শিখছিলাম, তোমরাও এটা শিখছো। তাহলে পার্থক্য কোন জায়গায়? তুমি পরীক্ষালে কেন পারবা? তুমি কেন সবার সাথে আগায় থাকবা? তুমি এই জন্য আগায় থাকবা। মনে রাখবা, মূল্য বৃদ্ধির ক্ষেত্রে সমাপনী মূল্যের ক্ষেত্রে কোনটি জনপ্রিয়? আচ্ছা খুব ভালো করে শোনো। যখন স্বাভাবিক কথা মনে রাখো, স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে, মূল্য বৃদ্ধির ক্ষেত্রে কি হবে? লিফো। যখন বলবে সমাপনী মজুদ তখন উল্টে যাবে। তাহলে এবার বলো কোনটা হবে? মূল্য বৃদ্ধির ক্ষেত্রে সমাপনী মজুদ বললে উল্টে যাবে। তাহলে সমাপনী মজুদ বললে উল্টে যাবে, তাহলে কি হবে? মূল্য বৃদ্ধির ক্ষেত্রে সমাপনী মজুদ হলে ফিফো। স্যার আপনি এটা কি শিখালেন? আমি তোমাকে শিখাইলাম মূল্য বৃদ্ধি মানে লিফো, কিন্তু লিখে নাও সমাপনী মজুদ বললে উল্টে যাবে। উল্টে আমার পেরিয়ডে শিখাইছে এটা। আসো, সমাপনী মজুদ বলছে, এখানে বলছে কোনটা লাভজনক বা কোনটা লাভ বেশি বা বা কোনটায় মুনাফা বেশি। তাহলে কোনটা অ্যান্সার হবে? কোনটা লাভজনক, কোনটা লাভ বেশি বা কোনটায় মুনাফা বেশি? তাহলে এখানে তুমি কি অ্যান্সারটা করবা? কোনটা লাভজনক, কোনটা লাভ বেশি বা কোনটায় মুনাফা বেশি? তুমি তাহলে এখানে কি অ্যান্সার করবা? প্রশ্ন আছে, মনে রাখবা খুব ভালো করে। আচ্ছা বলো তো, আমাকে এই কোশ্চেনের অ্যান্সারটা কে দিতে পারবা? ভাইয়া আপনি একটা শিখাইছেন মূল্য বৃদ্ধির লিফো, ওকে মানছি। তাহলে আমাকে বলো, তোমরা নিজেরাই বলো, মূল্য যদি বৃদ্ধি হয়, মূল্য বৃদ্ধি হলে, মূল্য বৃদ্ধি হলে কি? লিফো, লিফো, লিফো। কিন্তু মানে কোনটি কার্যকর? সমাপনী মজুদ বলে তাহলে কি হবে? সমাপনী মজুদ বললে ফিফো, ফিফো। সমাপনী মজুদ বললে ফিফো। ক্লিয়ার? আসো তাহলে ভাইয়া মূল্য হ্রাস স্বাভাবিকভাবে কি হবে? মূল্য হ্রাসের কোনটি কার্যকর? ফিফো। যদি বলা হয় সমাপনী মজুদের ক্ষেত্রে কি হবে? সমাপনী মজুদের ক্ষেত্রে কি হবে? সমাপনী লিফ হবে, সমাপনীর ক্ষেত্রে লিফ হবে, উল্টা। তাহলে বুঝতে পারি দুটো ক্লিয়ার? স্যার আপনি দুইটা শিখাইছেন মানলাম, কিন্তু এখানে বলছেন কোনটি কি লাভজনক,
কোনটি লাভ বেশি, কোনটি মুনাফা বেশি, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা। আমাকে বলো তো, মনে করো তোমাকে একটা জিনিস শিখাইলাম, ভালো করে শোনো। ধরো আমরা এই একটা ম্যাথ শেখো তো, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 5,000। ওকে বলো তো, ওকে ফাইন। এবার বলো মাইনাস সমাপনী মজুদ, মাইনাস সমাপনী মজুদ, সমাপনী মজুদ 2,000। ওকে ফাইন। এখানে বিক্রিত পণ্যের ব্যয় কত হবে? বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের কি হতে হবে? 3,000। তাহলে উপরে যদি বিক্রয় থাকে 10,000 টাকা, তাহলে এখানে মুনাফা কত বলো? মুনাফা কত বলো? এখানে মুনাফা কত? অ্যান্সার দাও। এই কোশ্চেনে মুনাফা যদি হয় 10 - 3 7,000 টাকা। মাই কোশ্চেন ইজ, যদি সমাপনী মজুদ পণ্য আমি বাড়াই দিই, 3,000 করে দিই, এখানে কত হবে? 5,000 3,000 মাইনাস, বাদ দিয়ে কত থাকে? 2,000। তাহলে এখান থেকে 2,000, 10 থেকে 3,000, 2,000 মাইনাস করলে কি হবে? 2,000 মাইনাস করলে অ্যান্সার কত হবে? ধরতে 8,000। দেখছো সমাপনী মজুদ পণ্য বেশি হলে, বেশি হলে সবাই বোঝার ট্রাই করো, মুনাফা বেশি হবে। তাহলে আমি কি শিখলাম? সমাপনী মজুদ বেশি হলে, বেশি হলে বলছিলাম না, তুমি এটা শুনে খুব অবাক হবা, মুনাফা কি হবে? বেশি হবে। ওকে ফাইন, মুনাফা কি হবে? বেশি হবে, হবে বেশি হবে। আবার এটাও তোমাকে শিখে নিতে হবে, সমাপনী মজুদ বেশি হলে মুনাফা বেশি হবে, এটাও শিখে নিতে হবে। সমাপনী মজুদ, সমাপনী মজুদ কম হলে, কম হলে মুনাফা কি হবে? মুনাফা কম হবে। ক্লিয়ার? এই কোশ্চেনটা তুমি আমাকে বলো তো, আমি তোমাকে শিখাইছি না সমাপনী মজুদের ক্ষেত্রে পার্থক্যটা? আমি বলেছিলাম সমাপনী বেশি হলে মুনাফা বেশি হয়, সমাপনী মজুদ বেশি হলে মুনাফা কম হয়। এখন আসো, তোমার এই কোশ্চেন আসতেই পারে, ভাইয়া আমি কেমনে মনে রাখবো? আচ্ছা আবার শিখে নাও। সমাপনী বেশি হলে বিক্রিত পণ্য কি হয়েছে? দেখো এটা বেশি হইলে, এটা যখন 3,000 হয়েছে, এটা 2,000, এটা 2,000, এটা 3,000, তাহলে সমাপনী বেশি হলে বিক্রিত পণ্য কি হয়েছে? উল্টা, কম হয়। তাহলে এটা শিখলাম। আমার ভালো করে শিখে নিই, সমাপনী মজুদ কি হবে? বেশি হলে, এই কোশ্চেন গুলা পরীক্ষাতে আসবে, বেশি হলে বিক্রিত পণ্যের ব্যয় কি হবে? বিক্রিত পণ্যের ব্যয় কম হবে, উল্টা। আচ্ছা বলো, সমাপনী মজুদ, মজুদ কম হলে, কম হলে বিক্রিত পণ্য কি হবে? বিক্রিত পণ্যের ব্যয় বেশি হবে। এখন আসো ভাইয়া, তুমি কেমনে মনে রাখবা? এর থেকে পৃথিবীতে সহজ টেকনিক আর নাই মনে রাখার মতো। আমার কথা মন দিয়ে শুনো, সমাপনী মজুদ ভালো করে শুনো, সবাই ভালো করে শুনো। তুমি কেমনে মনে রাখবা? টেকনিকটা হচ্ছে, দেখো তো আমার সাথে বলো তো এই কথাটা, তোমরা একমত কিনা দেখো তো। এই দেখো, খুব ভালো করে শুনবা, খুবই ভালো করে শুনবা, খুবই ভালো করে শুনবা, আমার কথা মন দিয়ে শুনো। দেখো তো দন্তের সাথে সমাপনী মজুদ, এই দন্তের স লাইকা ম, এই দন্তের স আর ম দুটো এক না প্রায়? দেখো তো খালি ওই ফুটা না দিলে সবাই এক না? ওকে, সবাই আমাকে বলো, এই দন্তের স আর হচ্ছে ম প্রায় এক না? তো দন্তের স আর ম প্রায় এক, তো বলতো সমাপনী মজুদ, সমাপনী মজুদ আর মুনাফা। ওকে ভাই, সমাপনী মজুদ আর মুনাফা, এই দন্তের সাথে মুনাফার একটা প্রেম আছে। ওই যেমন বলেছিলাম আমার স্টুডেন্টদেরকে, এই মনে আছে লাভ অনুপাতে ল দন্তন্য প্রায় এক, দন্তেশ্ব আর ম এক নাকি বলতো? এই দেখতো দন নাকি দন্তেশ্ব আর ব দুটো সম্পূর্ণ আলাদা না? দুটো সম্পূর্ণ আলাদা না? সমাপনী মজুদ, সমাপনী মজুদ, আবার দেখ, আবার দেখ সমাপনী মজুদ। ওকে ফাইন, দেখ আবার এই জায়গার মটা, এই জায়গার মুনাফা মোর সাথে মিল আছে, তাহলে কোন ভাবে তুই মিল রাখবি? তুই সেভাবে মিল রাখবি। ক্লিয়ার? ওকে, ওকে, তাহলে এটা বল, এই দুটো কি বুঝছো? এর থেকে পৃথিবীর সহজ দন্তেশ, এই যে ম এর সাথে তো মিল আছে। এই দেখ সমাপনী মজুদ মুনাফা মিল আছে, মিল থাকলে একই হবে। এখানে কি এই যে দন্তেশের সাথে এই বর অনেক পার্থক্য, এই জন্য উল্টা, এটা বেশি হলে এটা কম, আর এটা কম হলে এটা বেশি। এবার আমার বল সমাপনী মজুদ বেশি মানে কি? বেশি মানে এটা তো সবাই জানি, সমাপনী একটা সম্পদ, বেশি বলে সম্পদ বেশি। এখন তুই আমার বলতে পারিস ভাই এটা কেমনে মনে রাখবো? আরে ভাই এটা তো সবাই জানে, সমাপনী মজুদ কম হলে কি সম্পদ কম। এখন তুই আমার বলতো ভাই, এই দেখ তো এখানেও দেখ, তুই জাহিদ বেরে কেন বস মানবি না? দেখ দন্তের সাথে দন্তের পুরোপুরি মিল আছে, দন্তের সাথে দন্তের পুরোপুরি মিল আছে, 100% মিল। সমাপনী মজুদ সম্পদ, স স মিল আছে, সমাপনী মজুদ বেশি হলে সম্পদ বেশি, সমাপনী মজুদ সম্পদ, তাহলে সম্পদ কম হলে সম্পদ কম। সমাপনী মজুদ মুনাফা, স আর মুনাফা একই, দন্তের স আর মুনাফা এক, এই দুটা মামাতো হস্ত ভাই। কোন রকম ভুল করে এমনি সেট টু কি রস্যকার পড়ে গেছিল, মানে ভুল করে হয়েছে এটা, বুঝছো? টাইপিং মিস্টেক হয়েছে, মানে এই দুটা অক্ষর প্রায় এক, যে লিখেছে বাংলা ইয়া সে হচ্ছে এটা ভুল করে ফেলাইছে। তো সমাপনী মজুদ আর হচ্ছে সমাপনী মজুদ আর হচ্ছে মুনাফা দুটা প্রায় এক। মনে করো কি এটা ফেসবুক আর ফেসবুক লাইট, এরকম, বুঝতে পারছো? তো সমাপনী মুনাফা দুটাই কি এক, এই জন্য সমাপনী বেশি হলে মুনাফা বেশি, সমাপনী কম হলে মুনাফা কম। সমাপনী সাথে বিকৃত পণ্যের ভাই কোনো মিল নাই, আকার ইঙ্গিতে কোনো মিল নাই। বিকৃত পণ্যের ভাই সমাপনী মজুদ, বিকৃত পণ্যের ভাই সমাপনী, বিকৃত পণ্য নাই, সমাপনী বেশি হলে বিকৃত পণ্য কম হয়, সমাপনী কম হলে বিকৃত পণ্য বেশি হয়। হয়েছে? আর বলি জীবনে ভুলবি? জীবনে ভুলবি?
জীবনে কোনোদিন ভুলবি? আর জীবনে কোনোদিন ভুলবি? ক আমারে। তা লাস্ট অপশন হচ্ছে দন্তেসর সাথে কার মিল আছে? মুনাফার মিল আছে। সমানুপাতিক বেশি হলে মুনাফা বেশি হয়, মুনাফা বেশি হয়। আর কার মিল আছে? সম্পদের মিল আছে, স, তাহলে এটাও বেশি হয়। তোর সাথে মিল নাই কার? এই যে বিকৃত পণ্যের ভাই, এর মিল নাই। জীবনও কোনদিন মিলন সম্ভব? দন্তেশ্বর ব কোনদিন সম্ভব? এই জন্য উল্টা হয়েছে। হয়েছে? সবাই কি ক্লিয়ার? ওকে ওকে, সবাই কি ক্লিয়ার? প্রাণীর মধ্যে আইটেম পরে পড়াবো, এত বেশি বুঝো না। চিন্ময় কি চিনন কি চিয়ন কুণ্ডু, এত বেশি বুঝো না প্লিজ। কোনো ভুল হবে? আর কোনদিন ভুল হবে? এই কোশ্চেন ক্লিয়ার হইছো? মানে এই টপিক্সের কোশ্চেন গুলো পরীক্ষা আসবে। হ্যাঁ, আমি সরি এত সময় নেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হইছো? ওকে, তাহলে পণ্যের দাম কমলে একটা কোশ্চেন করছিল ভুল করে, কোথায় চলে গেলাম। তো দ্বন্দ্ব সাথে কার মিল আছে? মুনাফার মর একটা মিল আছে এবং সম্পদের মিল আছে। হ্যাঁ, দ্বন্দ্বের সাথে মিল নাই কার? বর মিল নাই। এই তিনটে কোশ্চেনের বাইরে কোশ্চেন আসে না। এরপরে প্রারম্ভিক মজুদের একটা ব্যাপার আছে, ওটাও আমি শিখাবো। এর থেকে সহজে ক্লাস 2 বাচ্চা পড়াতে মানে বুঝবে। এত সহজ একটা ব্যাপার, কত তোমরা ভুল করতা। দেখো, বাজার মূল্য হ্রাস হলে, এটা সিম্পল কথা বলছে, হ্রাস হলে কোনটি কার্যকর? তাহলে মূল্য হ্রাস হলে কোনটি কার্যকর? এখানে কি সমাপনী মজুদের কথা বলেছে? বলেনি। বা লাভজনক বলেছে? বলেনি। তো সমাপনী মজুদ বা মুনাফা কোনো কথা বলেনি। দেখো তো, বাজার মূল্য হ্রাস, লিভোর ক্ষেত্রে কিন্তু পড়াইছি, স্বাভাবিক কথা বলেছে। স্বাভাবিক কথা বললে কি হবে? ফিফো। দেখো, কোনটি মজুদ মূল্যায়নের পদ্ধতি নয়? এটা তো সবাই জানে, এর তো আমার বলা লাগবে না। মুদ্রাস্ফীতির সময় কোনটি মাল ইস্যু করলে, এই দেখো মুদ্রাস্ফীতি মানে কি, ভালো করে শুনবা। মুদ্রাস্ফীতি মানে কি? মাল ইস্যু করলে সমাপরিবর্তনের মূল্য ফিফো পদ্ধতির চেয়ে ড্যাশ হবে। ওকে, ভালো করে শুনো। মুদ্রাস্ফীতির সময় লিফো পদ্ধতি ব্যবহার করলে, আচ্ছা ফাইন, ভালো করে শুনবা। লিফো ব্যবহার করছো কখন? মুদ্রাস্ফীতির সময়। সমাপনী মজুদ, মজুদ পণ্য দিয়ে চাইছে আনসার। আছো, দেখো কোনটি ভিও দিতে কি হবে? ড্যাশ হবে, ড্যাশ। আচ্ছা, এবার আমাকে বলো, মুদ্রাস্ফীতি লিফো পদ্ধতি অনুসরণ করছো তুমি, করলে সমাপনী মজুদের মূল্য ফিফো পদ্ধতির চেয়ে কি হবে? কোন পদ্ধতি? ফিফো দিচ্ছে, ড্যাশ হবে। তাহলে কি করলে? মান ইস্যু করলে। সমাপনী দেখেন, বলো সমাপনী মজুদের ক্ষেত্রে কি হতো? সমাপনী মজুদের ক্ষেত্রে যদি আমার দাম বাড়ে, দাম বৃদ্ধি হয়, তাহলে কি? স্বাভাবিক ক্ষেত্রে দাম বৃদ্ধি হলে লিফো, আর স্বাভাবিক ক্ষেত্রে দাম বৃদ্ধি হলে ফিফো। তাহলে তুমি অ্যান্সার বলো, বলো তুমি অ্যান্সার করো। সমাপনী মজুদের ক্ষেত্রে দাম যখন কি হবে? দাম যখন হ্রাস হবে, স্বাভাবিক দাম হ্রাস হলে ফিফো, আর সমাপনী মজুদের ক্ষেত্রে দাম হ্রাস হলে লিফো। স্বাভাবিক উল্টা, এটা তো সবাই জানো। সমাপনী মজুদের ক্ষেত্রে বলেছে, বলো মুদ্রাস্ফীতি বলতে, বলো তুমি অ্যান্সার করো। দাম কি হবে? এই যে বেশি হবে, এই যে ফিফো পদ্ধতির মূল্য কি হবে? বেশি হবে। লিফো দিতে ফিফো দিতে বেশি হবে না? ওকে ফাইন, কেন বেশি হবে? লিফোর চেয়ে ফিফো বেশি হবে। আচ্ছা, তুমি বলতে পারো ভাইয়া, তুমি বলতে পারো ভাইয়া, খুব ভালো। মুদ্রাস্ফীতি মানে কি? দাম বৃদ্ধি। দাম বৃদ্ধির সময় কি হবে? কোনটা পদ্ধতিতে বেশি হয়? কোন পদ্ধতিতে বেশি হয় দাম বৃদ্ধির সময়? কোনটি? ফিফো। এই যে ফিফো, দাম বেশি। ক্লিয়ার? কোশ্চেনটা খুব প্যাচ আছে, কোশ্চেনটা মারাত্মক প্যাচ আছে, কোশ্চেনটা অনেক প্যাচ আছে, কিন্তু তুমি যখন জাইদবার ক্লাস করছো তোমার কাছে একদম ক্লিয়ার। কেন? দাম বেশি, দাম বেশি, লিফোর থেকে কোনটা? ফিফো। তাই দাম বেশি হলে কোনটা জনপ্রিয়? ফিফো। এই দাম বেশি হলে ফিফো জনপ্রিয়। মুদ্রাস্ফীতি বলে দিয়েছে। মুদ্রাস্ফীতি আর মূল্যস্ফীতি আর মুদ্রাস্ফীতি একই জিনিস ভাইয়া। যখন পণ্যের মূল্য কি বাড়তে থাকে, আর মুদ্রা সংকোচন মানে কি? মানে মুদ্রাস্ফীতি মানে, মুদ্রা সংকোচন মানে তোমার মুদ্রার দাম কমতে থাকে। মানে আর হচ্ছে মুদ্রাস্ফীতি মানে কি? বাড়তে থাকে। ঠিক আছে, লাস্ট মেডিসিনে ভুল, লাস্ট মেডিসিনে ভুল থাকলে কারেকশন করে নাও। তুমি আগের ভার্সন যদি ইউজ করে থাকো তাহলে কারেকশন করে নাও, ঠিক আছে? লাস্ট মিনিটে ভুল আছে মানে কি? এই লাস্ট মিনিটে কত নাম্বার পেজ? কোথায় বলে দেখি? এই লাস্ট মিনিটে কত নাম্বার পেজ? ভুল থাকবে কেন? কত নাম্বার পেজ বলো? কত নাম্বার আমি দেখি, বলো কত নাম্বার পেজ দেখি, কোথায় ভুল আছে। দাঁড়া, একটু ওয়েট কর। মূল্যস্ফীতি আর দুটাই বুঝি নাই, বুঝবাও না। মনোযোগ না দিলে বুঝবা কি? আগের দিন একটা মেয়ে বুঝছো না, বলছিল ভাইয়া সরি। 100, 100 কত পেজ? 48। 148 নাম্বার পেজে দেখি কোনটা হবে। কোন ভার্সিটির কোশ্চেন এটা? হ্যাঁ ওইটা, এনএসটিইউ নোয়াখালী।
ও আমি একটু বসে মাথা ব্যথা হঠাৎ করে, ওই যে কয়দিন মূল দাঁড়া নীল দাঁড়া ব্যথা করলে বললাম না, এই অবস্থা। মা উফ। ওকে আসি। আহ বুঝতে পারছো? আচ্ছা, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি ক্লিয়ার। আচ্ছা, ওকে, কোশ্চেন ক্লিয়ার, কোশ্চেন ক্লিয়ার, ঠিক আছে ভাইয়া। ওকে, ক্লিয়ার কোশ্চেন, কোনো সমস্যা আছে, কোনো প্রবলেম আছে আর নেই? তাহলে মুদ্রাস্ফীতি, এটা কোশ্চেনটা ক্লিয়ার। মুদ্রাস্ফীতি মানে কি? দাম বৃদ্ধি হচ্ছে, দাম বৃদ্ধির ক্ষেত্রে, দাম বৃদ্ধির ক্ষেত্রে কোনটায়, মানে দাম বৃদ্ধির ক্ষেত্রে তুমি ফিফো, তাহলে ফিফোর মূল্য কি হয়? দাম বাড়ে না? উৎপন্নের কোনটা পছন্দ করো? ফিফো, যে দাম বাড়ে। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে ভাইয়া। ওকে, যদি ঠিক না থাকে তুমি কারেকশন করে নিও, আমার এখানে ঠিক আছে, তুমি একটু কারেকশন করে না হলে ভাইয়া, যদি দাদাকে ফব ফব। আচ্ছা, ফব ডেস্টিনেশন, প্রত্যেকটা অধ্যায় পড়তে গেলে একটা দুটো ভুল পাবে, এটা খুব স্বাভাবিক, বাংলাদেশে সব বইয়ে ভুল আছে। জি, ফিফো পদ্ধতিতে সমাপনী উৎপন্ন বেশি হয় না? ফিফো পদ্ধতিতে সমাপনী উৎপন্ন বেশি হয়। ঠিকই তো আছে, ঠিকই তো আছে ভাই, ঠিক আছে না? এখানে আবার দেখো বলেছে, এখানে এখানে বলেছে মুদ্রাস্ফীতি মানে দাম বেশি। দাও 1 মিনিট, দাম বেশি বলেছে তাই না? বলেছে লিফো পদ্ধতিতে মাল ইস্যু করলে সমাপনী মজুত মূল্যে ফিফো পদ্ধতির মূল্য সে সমাপনী মজুত মূল্যে, সমাপনী কি হবে? সমাপনী যখন দাম বৃদ্ধি হয় তখন ফিফো, যখন দাম হ্রাস হয়, দাম হ্রাস হলে কি? লিফো। এটা ক্লিয়ার? এখানে কি বলছে? মূল্য বৃদ্ধির সময় লিফো পদ্ধতিতে মাল ইস্যু করলে, লিফো ফলো করেছে, তো এই মূল্য বৃদ্ধির সময় কি হবে? ফিফো। কিন্তু লিফো যদি ইস্যু করে করলে সমাপনী মজুত পণ্যের মূল্য ফিফো পদ্ধতির মূল্য সে, ফিফোতে মূল্য সে ড্যাশ হবে। এই কোশ্চেন কি ক্লিয়ার কমপ্লিট আছে না ভাইয়া? সবসময় বাজার পণ্য দাম বেশি থাকে ভাইয়া, স্বাভাবিকভাবে ভাইয়া দাম বাড়লে স্বাভাবিক সমাপনী উৎপন্নের মূল্য ফিফোতে তুলনায় কি হবে? ওকে, আমরা জানি মূল্য বৃদ্ধির সময় কি ফিফো পদ্ধতি জনপ্রিয়, মূল্য বৃদ্ধির সময় ফিফোতে সমাপনীতের মূল্য কি থাকে? বেশি থাকে। ফিফো মূল্য বৃদ্ধির সময় কি থাকে? সমাপনী উৎপন্নের মূল্য বেশি থাকে। আর মূল্য হ্রাসের সময় ফিফো লিফো পদ্ধতিতে সমাপনী উৎপন্ন মূল্য বেশি থাকে। ক্লিয়ার? মূল্য হ্রাসের সময়, ক্লিয়ার? বুঝতে পারছো? এখানে কি বলছে? মূল্য হ্রাসের সময়, মূল্য বৃদ্ধির সময় কোনটা হবে অ্যান্সার? ফিফো, ফিফো পদ্ধতিতে সমাপনী মূল্য বেশি থাকে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার? যখন মূল্য হ্রাস হবে তখন কোনটি জনপ্রিয়? সমাপনীর ক্ষেত্রে ফিফো। আর মূল্য যখন বৃদ্ধি হবে তখন, মূল্য যখন হ্রাস হবে তখন লিফো, আর মূল্য যখন বৃদ্ধি হবে তখন ফিফো। কি আছে? ক্লিয়ার? মূল্য উল্টা হবে, সমাপনীর ক্ষেত্রে উল্টা হবে। এই কোশ্চেন কিন্তু পেঁচাবা না, সমাপনী মজুত উল্টা হবে ভাইয়া। সমাপনী মজুতের ক্ষেত্রে উল্টা, বারবার বলেছি, বারবার বলেছি, সমাপনী মজুতের ক্ষেত্রে কি হবে? উল্টা হবে। ক্লিয়ার? এই কোশ্চেনটা আরো যদি কনফিউশন থাকে এখন চাপ নিও না, আর একটু পেঁচাই গেল, পেঁচে যাবে, খুব ভালো কথা, এই যে পেঁচা যাবে, কারণ এই বেসিকটা তোমাদেরকে আমি ক্লিয়ার করেছিলাম, মনে আছে? এই দেখো, এই যে এই দেখো সমাপনী উত্তরের ক্ষেত্রে এই দেখো এই কোশ্চেনটা আমি ক্লিয়ার করেছিলাম তোমাদের আগের থেকেই, এই কোশ্চেন তোমাদেরকে আমি আগের থেকেই ক্লিয়ার করেছি যে স্বাভাবিকভাবে দাম বৃদ্ধির ক্ষেত্রে লিফো, সমাপনীর ক্ষেত্রে উল্টা, স্বাভাবিকভাবে দাম হ্রাসের ক্ষেত্রে ফিফো, সমাপনীর ক্ষেত্রে উল্টা। এটা তোমাদেরকে প্রথমে বলেছিলাম, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? এ বুঝেছো সবাই? এই আর কোনো কনফিউশন আছে? আর কোনো কনফিউশন? আমি কনগুলো পড়ছি, কোনো কনফিউশন বোঝো নি একজন? আচ্ছা, আবার বুঝাচ্ছি, কোনো সমস্যা নেই। আর কার কার কনফিউশন আছে বলো, কনফিউশন কোথায় স্যার বলো? বুঝতে পারছি আমি, তোমাদের কোশ্চেন ক্লিয়ার। আচ্ছা, আরেকবার বুঝাই। ওকে, এখন দেখো, আচ্ছা আমি আবার অ্যানালিসিস করছি তোমাদের এখানে, ঠিক আছে? ভালো করে বুঝো। মুদ্রাস্ফীতির সময় মানে কি? একদম ভেঙ্গে ভেঙ্গে মূল্য বৃদ্ধি,
আচ্ছা আমি একটু অ্যানালাইসিস করে করে পড়াই, আমারও মিস্টেক হতে পারে। লিফো পদ্ধতিতে যদি তুমি লিফোতে ইস্যু করো, তাহলে মূল্য বৃদ্ধির সময় লিফো ইস্যু করেছো, সমাপনী মজুদ পণ্যের মূল্য, আচ্ছা সমাপনী যদি ইস্যু করো তাহলে কি হবে, সমাপনী মজুদ পণ্য লিফো যদি ফলো করো তাহলে কি হবে, দাম হ্রাস। ওকে, তাহলে সমাপনী মজুদ আবার লিফো, দাম হ্রাস, ভালো করে বুঝো, দাম কি হবে, হ্রাস। মানে সমাপনী উৎপাদনের যখন আমরা সমাপনী উৎপাদনের ক্ষেত্রে যখন আমরা পণ্যের মূল্য যখন হ্রাস পাবে তখন সমাপনী উৎপাদনের ক্ষেত্রে লিফো জনপ্রিয়। ঠিক আছে ভাইয়া, আসো যখন পণ্যের দাম বাড়বে, পণ্যের দাম যখন বৃদ্ধি হবে, দাম যখন বৃদ্ধি হবে তখন কি হবে, ফিফো, তখন ফিফো। এখন আসো যখন দাম বাড়ছে ফিফো, যখন দাম কমছে তখন লিফো। এখন আসো যদি তুমি যদি তুমি যদি তুমি লিফো পদ্ধতি ইস্যু করেছো, যদি তুমি ফিফো পদ্ধতির তুলনায় কি হবে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমি, তোমার কোশ্চেন ক্লিয়ার। আর দেখো ফিফো ফলো করলে ছিল দাম বেশি ছিল, ধরো 700 টাকা ছিল, তাহলে বলো ফিফো পদ্ধতির মূল্য সে কি হবে, কোন মূল্য, এই মূল্য, তো এটা হবে দাম হ্রাস। তাহলে কি ফিফো পদ্ধতি তুমি ইউজ করতা, যদি ফিফো ইউজ করতা তাহলে কি হতো, দাম বেশি, দাম বেশি। যদি লিফো ইউজ করো, দেখো যে এখানে দাম কম, তাহলে বলো তো ফিফো পদ্ধতির মূল্য সে কি হবে, এই মূল্য কি তখন কম হবে না ভাইয়া, ফিফো পদ্ধতির মূল্য থেকে এই মূল্য কি হবে, কম হবে। অ্যান্সার কি এটা বলছিলাম, এটা বলে ভুল বলছে, এটা রেচার হবে। ফিফোতির মূল্য থেকে কি ওই মূল্য কি কম হবে, বলেছে ফিফোতির মূল্য সে এই মূল্য কম, কারণ ফিফোতিতে দেখানো হয় বেশি, এখানে কম, তাহলে এই ফিফোতির মূল্য থেকে এটা কি হবে, কম। কোশ্চেনটা মারাত্মক পেঁচানো, ফিফো পদ্ধতির মূল্যের সে এই মূল্য কি কম হবে, কেন এটা বেশি এটা কম, তাহলে বোঝা যাচ্ছে ফিফো পদ্ধতির মূল্যের সে কি হবে, কম। যদি বলতো ফিফো পদ্ধতির মূল্য কি হবে, ফিফো পদ্ধতিতে মূল্য কি হতো, ফিফো পদ্ধতি হলে কি হতো, বেশি হতো, কিন্তু ফিফো পদ্ধতির মূল্যের সে এই মূল্য কি হবে, কম হবে। ফিফো পদ্ধতি বললে কি হতো, বেশি, ফিফো পদ্ধতির চেয়ে এই মূল্য কি হবে, কম। তো খ অ্যান্সার হবে, যদি আমি ক থেকে ভুল বলছি, ঠিক আছে, বুঝতে পারছো, বুঝতে পারছো, কথা কি ক্লিয়ার, এবার ক্লিয়ার, কম। ভাইয়া বেশি বললে এখানে মিস্টেক হয়েছে, কম হবে অ্যান্সার। ফিফো বলেছে এখানে, যদি বলতো ফিফোতে কি হবে তাহলে বেশি হতো, এর সে কি হবে, এর সে এটা কম হবে, স্বাভাবিক, এটা তো কম। আসো আর কোনো সমস্যা নেই আশা করি। ফব এফ ও বি ডেস্টিনেশন বলতে কি বোঝায়, ক্যাশুয়ালি আমার মনে হয় ইয়াতে গুস্ততে ঠিক আছে, জি ভাই এই সাথে ঠিক আছে না, লাস্ট মিনিটে ঠিক আছে, যদি ভুল বলাবি, আমিও তো মিস্টেক করেছিলাম, তো এইটুক তো বললি হয় ভাই, আপনি ভুল বলছেন বলার সময়, এটা খুব স্বাভাবিক, অনেক সময় আমি ইচ্ছা করে ভুল বলি, আর এটা ভুল আসলে হয়ে গেছে, বুঝতে পারছো, ওকে ক্লিয়ার, ওকে। কনফিউশন কম হবে ভাইয়া, হয়তো আমি বলতে গিয়ে ভুল করছিলাম, ঠিক আছে। আসো এফওবি ডেস্টিনেশন কি, এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনের ইন ডিটেইলস স্ক্রিনশট দাও, ইনশাআল্লাহ এর বাইরে আসবে না। এফওবি ডেস্টিনেশন স্ক্রিনশট দাও, এই কোশ্চেন তো বললে যে ভাই আপনি ভুল বলছেন, এটা কঠিন কি, এটা বলতে লজ্জা পাওয়ার কি আছে, ভুল হইতেই পারে, ভুল বলতেই পারে, স্বাভাবিক। এফওবি হেডে লেখো, কিন্তু কম বেশি ভুল বলা, কিন্তু এক্সপ্রেশন তো ঠিক আছে, এফওবি লেখো, স্ক্রিনশট দাও দ্রুত, এটা খুব গুরুত্বপূর্ণ, 1 2 3 নিচে একটা স্ক্রিনশট দাও। ওকে ফাইন, আসো ভাইয়া এই বই থেকে কি কি প্রশ্ন আসে, এখন তোমাকে আমি যত স্ক্রিনশট দিছি ভাইয়া, আমি এত কোশ্চেন পড়তে পারবো না, আপনি আমাকে বলেন কি কি পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ কথা, তোমাদের আসলে এত পড়ার টাইম নাই, এখানে আসো তুমি তাহলে কি করবা, তোমাকে শর্টে বলে দিই, একটু সময় দাও আমাকে, আমার সময় দিলে জানো আমি যা দাগা দিয়ে কোশ্চেন হয়, যদি এটা জেনে জেনে মানে এটা যে জানোই, তাহলে আর আমার মনে হয় তোমাদের একটু সময় আমাকে দেওয়া উচিত, আমি তোমাকে একেবারে সুন্দর করে দাগা দিচ্ছি, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। ঢাবি একদম হচ্ছে মানে তোমার লাইফে তোমরা এমন একটা ব্যাচ, তোমরা বলো অনেক সময় খারাপ, তোমরা একটা সুযোগ পাচ্ছ, ঠিক আছে, এটা একটা বড় ব্যাপার, তোমরা এমন একটা ব্যাচ যেটা তোমরা অনেক দিন পরে একটা সুযোগ পাচ্ছ, এটা তোমাদের জন্য মানে যাদের মানে স্বাভাবিকভাবে তোমাদের একটা সুযোগ পাওয়া উচিত, কারণ যে পরিমাণে ভুল, তো এটা আল্লাহ ভালো জানে তোমাদের ভালো না খারাপ হবে, এটা আমি ভালো জানি না, তোমরা ভালোভাবে নিতে পারো, ভালো করে পড়লে ভালো হবে, খারাপ করে পড়লে খারাপ হবে, দ্বিতীয় প্রিপারেশন নিতে হবে আবার। দেখো এখানে স্ক্রিনশট দাও, স্যার আপনি দাগাইছে দাগা দিবেন কেন, আমি তোমার কষ্ট দিব না তাই, দেখো এটা বেশি বেশি পরীক্ষা আসে, যে এই দেখো পরিবহন খরচ বীমা খরচ কে বহন করবে, এটা পরীক্ষা আসে, এটা পরীক্ষা আসে, পরিবহন খরচ বীমা খরচ কে বহন, এটা পরীক্ষা আসে, ওকে ফাইন, ভালো করে শোনো, এটা পরীক্ষা আসে, পরীক্ষা আসে, খুব ভালো করে শোনো, খুব ভালো করে শোনো, ওকে ফাইন, এটা পরীক্ষা আসে, এটা পরীক্ষা আসে, ভালো করে শুনবা। এবার আসলে কি পণ্যের মালিকানা বিক্রেতা থেকে ক্রেতার নিকট তখনই স্থানান্তর আছে, বলো পণ্যের মালিকানা বিক্রেতা থেকে ক্রেতা, বিক্রেতা থেকে ক্রেতা
তখন স্থানান্তর হবে যখন পরিবহন সংস্থার নিকট পণ্য বুঝে পায়। তাই বলো কোন পদ্ধতিতে, ভালো করে শোনো, মানে কোন পদ্ধতিতে পণ্যের মালিকানা তখন স্থানান্তর হবে যখন পরিবহন সংস্থার নিকট বুঝে পায়। এভাবে শপিং পরিবহন সংস্থা কর্তৃক ক্রেতার নিকট পণ্য পৌঁছে গেলে মালিকানার নিকট হস্তান্তর হয়। এটা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এখন দেখো খুব ভালো করে শোনো। ওকে, তাহলে এখানে দেখো শপিং আর ডেস্টিনেশন দুটোর পার্থক্য এখান থেকে প্রশ্ন আসে। এখানে দেখো এখানে পণ্যের মালিকানা থাকে কে? ক্রেতা। এখানে পণ্যের মালিক থাকে বিক্রেতা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যা টাকা দিবে থেকে কোশ্চেন হবে ইনশাআল্লাহ। ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। ঠিক আছে, আসো এখান থেকে প্রশ্ন হবে। এখান থেকে প্রশ্ন হবে এই যে ফ্রি অন শপিং এবং এই দুটা এখান থেকে প্রশ্ন হবে। এবং শপিং এর ক্ষেত্রে আবার ফ্রি প্রিপেইড আছে। প্রিপেইড তোমার বোঝাচ্ছে বিক্রেতা বা রপ্তানিকারক এর খরচ প্রদান করবে। এবং শপিং এর ক্ষেত্রে ফ্রি কালেক্ট করলে এই যে দেখছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোনটা ভালো করে শুনবা যে খরচ, প্রথম খরচ কোন খরচ কে বহন করবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম যে বহন করবে দ্বিতীয় সে করবে না। এই যে এই ব্যাপারগুলো খুব ভালো করে পড়বা, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। ঠিক আছে, আসো। ওকে, থ্যাংক ইউ। আসো আমরা অনেকটা আগাই ফেলছি আলহামদুলিল্লাহ। দেখো এবার পরবর্তী স্টেপে যাই। দেখো বিন কার্ডে কি উল্লেখ থাকে? ভালো কোশ্চেন। বিন কার্ড কোথায় লিখে থাকে? এই কোশ্চেন গুলো আর পড়বা আর পড়া লাগবে আর মনে না পড়া লাগবে যে বিন কার্ডে কোথায় লিখে থাকে? থাকে না, কি থাকে না? মালের মূল্য বা পণ্যের মূল্য, মূল্যের মূল্য বা দাম, মূল্য বা দাম এগুলো কোনো কিছু উল্লেখ থাকে না। দাম অথবা মূল্য কোনো কিছু কি থাকে না? উল্লেখ থাকে না। ঠিক আছে, দাম অথবা মূল্য কোনো কিছু উল্লেখ থাকে না, বুঝছো? এবার এইচএসসির কোশ্চেন, কোশ্চেনে যাব। ঠিক আছে, এবার এইচএসসি কোশ্চেন করলে অধ্যায় শেষ। এখান থেকে কি কি প্রশ্ন হয় ম্যাথের ক্ষেত্রে এখন এটা বোঝার আছে। আমরা 2 মিনিট ব্রেক নেব, তারপরে পড়াশোনা শুরু করবো। এদের থেকে 4 প্রকার ম্যাথ আসে, সবাই একটু হাত তুলে লিখে নাও। জাহিদ ভাই যা বলবে ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে থাকে এর বাইরে আসবে না ইনশাআল্লাহ। কোশ্চেন হবে এরকম, একেতে সবাই লিখো। কোশ্চেন হবে কি কি? সমাপনী মজুদ, সমাপনী মজুদের মূল্য বা একক, একক। আসো এই কোশ্চেন আসবে বিক্রিত পণ্যের ব্যয়ের মূল্য বা একক। এখান থেকে কোশ্চেন হবে এই দুটো, আবার কোশ্চেন হবে যে খুব ভালো করে শোনো, খুবই ভালো করে শোনো। এই দুটো কোশ্চেন হবে, এন থেকে কোশ্চেন হবে লিফো ফিফো। এখান থেকে কোশ্চেন হবে লিফো ফিফো। তাহলে আমাকে বলো কোশ্চেন কয়টা? এখান থেকে কোশ্চেন হবে 2 প্রকার। এখান থেকে মূল্য একটা, দেখো মূল্য একটা, একক একটা। ওকে ফাইন, মূল্য একটা, একক একটা। এর আবার 2টা ভার্সন। তাহলে এর আবার কয়টা ভার্সন? 2টা ভার্সন। এর আবার 2টা ভার্সন। একটা, দুটা, তিনটা, চারটা। এই 4টা কোশ্চেনের আবার ভার্সন কয়টা? এই 4টা কোশ্চেনে একটা আছে লিফো পদ্ধতি, একটাতে ফিফো পদ্ধতি। তাহলে এখান থেকে 8 প্রকার কোশ্চেন হতে পারে। কেন ইমাজিন? এখান থেকে 8 প্রকার কোশ্চেন হতে পারে। এখন হচ্ছে ভাইয়া ইগনোর করতেছে, কি ইগনোর করতেছি আমি? কি ইগনোর করতে বলো? কি ইগনোর করতেছি? আমার ভাই ক্লাস করে অ্যাকাউন্ট করে কি ইগনোর করলাম বলো আমারে ভাই? আমি কি পড়াবো না কমেন্ট পড়বো না কি করবো বলো আমারে? কি সমস্যা এখানে বলো? এখানে সমাপনী উত্তরের মূল্য বলতে তো ক্রয় মূল্য বুঝাইছে, তাহলে ক উত্তর কথা যেটা উত্তর হবে যেটা বলছি এটাই। আমি কোনো কিছু ইগনোর করতেছি না ভাই, আমি সবই দেখি বাট চুপ থাকি অনেক সময়। হ্যাঁ, ওকে এই পর্যন্ত ক্লিয়ার? সবাই পর্যন্ত ক্লিয়ার? ওকে ক্লিয়ার। আচ্ছা আসো, দেখো কথা না বলে ঈশান সূত্রধরা তুমি না বুঝলে আমার পার্সোনালি নক দাও, তোমার আবার বুঝাই দিবেন। ঠিক আছে, তুমি অনেক ক্লাস করে কষ্ট করে তাই সবাই নক দিন আমার পার্সোনালি, খবরদার। আমার পার্সোনাল নক দিলে আমি সিন করি না, আমার আইডি আমি সিন করি, আমার সময় পাই না। এইটু ক্লিয়ার হইছো? তাহলে এখান থেকে 8 প্রকার ম্যাথ আসতে পারে। ক্লিয়ার হইছো? ওকে আচ্ছা ভালো। আচ্ছা দেখো এবার আসো ভাইয়া, এখানে একটা কথা আছে। তা 8 প্রকার ম্যাথ আসতে পারে জাহিদ ভাই, এটা কোন ধরনের কথা? এই অধ্যায় থেকে 8 প্রকার ম্যাথ আসে। এই কথা শুনলে তুমি মানে মারবা, আর মারার দরকার নেই, আমার মারার দরকার নেই। তুমি আমার সাথে একমত হবা। ক্লিয়ার? এই 8 প্রকার ম্যাথে আমি এখন সলভ করাবো, তার আগে একটু 2-5 মিনিট রেস্ট নেবো। ঠিক আছে, আমাকে দেখি, আমি দেখি তাহলে 8 প্রকার ম্যাথ। হ্যাঁ দেখো ভাইয়া 8 প্রকার ম্যাথ লেখো। এই অধ্যায়ে 8 প্রকার ম্যাথ আসে। আমি আগে রাত্রে খাইনি, যদি খাবারটা আসে আমি খেয়ে নিই। ঠিক আছে, ওকে আমি খেয়ে নিই। ওকে তাহলে খাবারটা কি আইছে? খাবার আনছোস? খাবার আনছোস? আনছোস? তাহলে আমি খেয়ে নিই, 10 মিনিট একটা ব্রেক দাও। হ্যাঁ আমি ম্যাথ গুলো করে দিচ্ছি। ঠিক আছে, খাইলে এনার্জি বাড়বে। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে।
খেয়ে নি, আমি রাত্রে এখনো খেতে পারিনি, আমার মাথা ঘুরতেছে বুঝছো। এই হচ্ছে বিষয়, তোমরা আমার কষ্ট পায় না। 10 মিনিটে খাবার হইতো না, আর আমার খাইতে গেলে অনেক সময় লাগে। আমার একটা বদ অভ্যাস, আমি বেশি খাই আর কি বুঝছো। মানে মানে অনেক বেশি খাই আর কি, হ্যাঁ। মানে বেশি মানে অল্প খাই, কিন্তু খাইতে গেলে সময় লাগে, আস্তে আস্তে খাই। এই একটু মোবাইল টোবাইল চালাই, খাই এই আর কি। 5 মিনিট প্লিজ। আচ্ছা, শের আক্তার, তোমার কিন্তু এখনই ব্লক করে দিতাম, সত্যি কথা বলছি। কিছু হয়ে যায় 5 মিনিট, 5 মিনিট প্লিজ, 5 মিনিট না, তার বেশি হবে। কারণ আমি খাবো এখন, আমার এখনো খাইনি। ওকে, আমি এখনো খাইনি রে ভাই, আমি খাবো কি। সেরি আক্তার, তোমার কি টাইম 5 মিনিট 15 মিনিট বেশি হয়ে যাচ্ছে? তাহলে তোমার ক্লাস করার দরকার নেই। যদিও অনেক ক্লাস করো, তারপরে তোমার বলছি, যদি তোমার 15 মিনিট তুমি পড়াশোনা করো, অন্য তোমাকে মানা করছে কে? কিন্তু তুমি যদি এটা দিবে যে আমার খাওয়ার টাইমে যদি তুমি না দাও আমারে, তাহলে ভাই আর কি বলবো। মানে কি বলবে, তার পৃথিবীতে এর থেকে কষ্ট আর নাই, বুঝছো। পৃথিবীতে এর থেকে কষ্ট আর নাই যে স্টুডেন্টরা খাওয়ার টাইম দিবে না স্যারকে। আচ্ছা, যদি আর ভালো না লাগলে তুমি কাছ থেকে মুভ দিতে পারো, সমস্যা নেই। আরে শফিকুল, এদিকে আয়। আমাদের শফিকুল ভাই এখন বুঝাবে এই টাইমে, যে এদিকে আসো, মডেল টেস্ট নিয়ে কিভাবে পরীক্ষা দিবে ওরা, ইন্ডেক্স বুঝাও, এদের লাভ প্রোগ্রেস কার্ডটা কেমন হচ্ছে সবকিছু ওদের বুঝাই দাও। ওরা এই মুহূর্তে কেন, এই মুহূর্তে ওদের এই 12 দিন যেহেতু আছে পরীক্ষা ইম্পর্টেন্ট, কারণ সামনে ঢাবি যেহেতু এক্সাম হবে, পুরো এপ্রিল মাস জুড়ে ওরা পরীক্ষা দিতে পারবে না। তাই ওরা ঈদের আগে যদি অর্ডার দেওয়া একটু সুবিধা হবে। যারা গুচ্ছ পরীক্ষা দিবে, তাহলে ঢাবি যদি পরীক্ষা হয়, তাহলে ফার্স্ট সেকেন্ড টাইমে সুবিধা কেন, অনেক সেকেন্ড টাইমে বুঝতে বেশি চান্স হবে, চান্স পেয়ে যাবে। এই বিষয়টা একটু বুঝা, আর মডেল টেস্ট ব্যাপারটা একটু বুঝাও, কিভাবে পরীক্ষা দিবে, কিভাবে টাকা একটু বুঝা দাও। পিডিএফ পিডিএফ আছে এটার, পিডিএফ লাগবে না, তুমি এটা হাতে ধরে বুঝাও, দেখে দেখে। আসসালামু আলাইকুম। তো ভালো আছো সবাই? আচ্ছা, তাহলে আমরা আসি মডেল টেস্টের ব্যাপারে। আমার হাতে আছে হচ্ছে রাবি, যে মডেল টেস্টটা আছে ওইটা। তোমরা, যে এখানে আমাদের 15টা মডেল টেস্ট আছে, এই 15টা মডেল টেস্ট কিভাবে দিবা আমি বলি। ফার্স্টে তোমরা মনে করো আজকে মানে মডেল টেস্ট হাতে পেয়েছো, হুম, তো যদি আজকে পাও, ধরো তোমরা আজকে পেয়েছো, তোমরা কালকে থেকে মানে পরীক্ষা দেওয়া শুরু করবে এই মডেল টেস্টেতে। তো দেখো, 15টা মডেল টেস্ট তোমাদের 15 দিনে শেষ করতে হবে। আমাদের হাতে সময় আছে আর কত, আজকে হচ্ছে প্রায় 25 তারিখ। আজকে 25 তারিখ হলে আমাদের হাতে আর পরীক্ষার আগে 16 দিনের মতো সময় আছে। তো সেই হিসাবে যদি আমরা আগামীকাল থেকে শুরু করি, তাইলে আমরা হাতে 16 দিন সময় পাচ্ছি। তার মানে 15 দিনে 15টা মডেল টেস্ট আমরা করতে পারবো। তোমরা কেমনে করবো আমি বলি। আমাদের নর্মালি রাজশাহীর যে পরীক্ষাটা হয়, ওইটা নর্মালি 11টার দিকে হয়। তো সেই হিসাবে তোমরা 11টার দিকে তোমাদের বাসায় প্রতিদিন 11টায় বাসার দরজা জানালা সব লক করবা, লক করে পরীক্ষা যেভাবে বসো ওইভাবেই সেম ভাবে পরীক্ষার ফিল নিয়ে পরীক্ষা মানে এক্সামটা দেওয়া শুরু করবা। দেখো আমাদের ফার্স্টে মডেল টেস্টে ওএমআরটা দেখায়, তোমরা যারা যারা অর্ডার দিয়েছো তারা অবশ্যই ওএমআরটি পেয়েছো। ওএমআরটা দেখো, এখানে ফার্স্টে দেখো পরীক্ষা, পরীক্ষার্থীর নাম বাংলা, বাংলাতে লিখতে বলছে। বাংলা আর ইংলিশের নেম গুলো কিন্তু অনেক মানে ম্যাটার করে। তুমি যদি এখানে ভুল করো তাইলে তোমার খাতা নাও দেখাইতে হতে পারে। শফিকুল ইসলাম বাংলায় লিখলাম। এরপর লিখবা ক্যান্ডিডেট নেম, ক্যান্ডিডেট নেমে তোমার ইংলিশে, ইংলিশ ফরম্যাটের নামটা লিখবা। এরপর আছে ফাদার নেম, ফাদার নেমে এখানে ইংলিশে, ইংলিশে বড় হাতের ব্লক লেটার মানে কি, এখানে দেখো নিচে, এখানে আমাদের এখানে দাঁড়াও তোমাদেরকে আমি দেখাই। এই দেখো এখানে এই দেখো এখানে হচ্ছে পরীক্ষার্থীর নাম বাংলায় একবার দিয়েছে, ক্যান্ডিডেট নেম ইংলিশে একবার দিয়েছে। নিচে দেখো ব্লক লেটার, ব্লক লেটার মানে কি বুঝাইছে, ব্লক লেটার মানে বুঝাইছে হচ্ছে তোমাদের বড় হাতে লিখতে হবে। তোমরা
তো আশা করি বুঝতে পারছো ব্লক লেটার মানে কি। ব্লক লেটার মানে ক্যাপিটাল লেটার, কোথাও ভুল করা যাবে না। ভুলও ছোট হাতে লিখবা না, এখানে বড় হাতে গুলো লিখবা যেখানে নাম। দেখো তারপর মাদার্স নেম সব জায়গায় কিন্তু তোমার বড় হাতে লিখতে হবে। এরপর হচ্ছে কলেজ নেম, তোমার কলেজের নামটা লিখবা। এরপরে তোমার ভর্তি পরীক্ষার রোল নাম্বার। তোমার মনে করো একটা যে বাসায় যেহেতু পরীক্ষা দিবা, একটা রোল নাম্বার তোমার এই কয় সংখ্যার, 6 সংখ্যার, তোমার এইচএসসি রোল নাম্বারটা লিখো। বা তুমি হয়তো অ্যাডমিট, যদি অ্যাডমিট কার্ড পেয়ে থাকো, অ্যাডমিট কার্ডে একটা রোল নাম্বার দেওয়া থাকবে, ওই হিসেবে এখানে এটা বরাট করবা। বরাট করার পর এখানে তোমার এই দেখো নিচে পরীক্ষার্থীর স্বাক্ষর। তুমি যেভাবে এক্সামের হলে যেভাবে এক্সাম দিতা সেইভাবেই তুমি এখানে মানে সবকিছু লিখবা, পরীক্ষার্থীর স্বাক্ষর ওইভাবে এখানে লিখবা। তারপর তুমি 1 ঘন্টা, মনে করো যে তোমার রাবিতে তোমার পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা। তো 1 ঘন্টা সময় নিবা, ধরো 11টা বাজে পরীক্ষা শেষ করলে রাবির পরীক্ষা তোমার 12টা বাজে শেষ হবে। 1 ঘন্টা সময় নিবা। তারপর ফার্স্টে আমি তোমাদেরকে কিভাবে উত্তর করবা, উত্তরের ফরম্যাটটা আমি বলে দিই পরীক্ষায়। ফার্স্টে তোমরা অবশ্যই ট্রাই করবা ম্যানেজমেন্ট এবং মার্কেটিং, এই দুইটা সাবজেক্টটা মানে এই সাবজেক্টের আনসার গুলো লেখার ট্রাই করবা। কারণ ম্যানেজমেন্ট আর মার্কেটিং তোমরা খুবই কম সময়ে দাগিয়ে ফেলতে পারবা। এটা মানে খুবই শর্ট সময়। যেমন ধরো ম্যানেজমেন্টের জন্য তুমি 5 মিনিট নিলা, মার্কেটিং এর জন্য তুমি 5 মিনিট নিলা, বা ফিনান্সের জন্য 5 মিনিট নিলা, 10 মিনিটে তোমার দুইটা সাবজেক্ট শেষ। এরপর তুমি ধরলাম মনে করো অ্যাকাউন্টিং, এই তিনটা ফার্স্টে শেষ করে ফেলার ট্রাই করবা। তারপর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো। এখানে তোমার আর প্রশ্নতে দেওয়া থাকবে যে 80 তোমার কত 60 পর্যন্ত ম্যানেজমেন্ট পর্যন্ত থাকবে। এরপরে সরি কত পর্যন্ত থাকবে, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, 68 পর্যন্ত তোমার ম্যানেজমেন্ট পর্যন্ত প্রশ্ন থাকবে। এখন 68 পরে কি করবা, তোমরা যদি ফিনান্স দাগাও, ফিনান্স যদি আগে থাকে পরীক্ষার হল, এখানে আমাদের মডেল টেস্টে ফিনান্সটা আছে, হচ্ছে ফিনান্সটা তোমাদের ফিনান্সটা আগে আছে, মার্কেটিংটা পরে আছে। তো সেই হিসাবে তুমি যদি ফিনান্স দাগাও, তুমি যদি ফিনান্সের প্রিপারেশন নাও, তাহলে 69 থেকে দাগানো শুরু করবা। 69 থেকে তোমার 69 থেকে 80 পর্যন্ত দাগানো শুরু করবা। আর তুমি যদি মার্কেটিং দাগাও, সেক্ষেত্রে তুমি 69 থেকে 80টা দাগাবা না, এটা স্কিপ করবা। তুমি দেখাবো হচ্ছে 81 থেকে 92 পর্যন্ত। আশা করি আমি বুঝাতে পেরেছি কিভাবে কি করবা। এখন দেখো তোমার এক্সামটা শেষ, এক্সাম শেষ, তারপর তোমরা একটা রিপোর্ট কার্ড পেয়েছো। ওই রিপোর্ট কার্ডে তুমি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো এটা লিখবা। হ্যাঁ, তো এখন তোমরা মানে কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো এটা লিখবা। আবার রিপোর্ট কার্ডে মানে বুলের জায়গা, বুলের টপিকসটাও লেখার একটা জায়গা আছে, ওই জায়গায় তুমি কোন জায়গায় ভুল করছো। মানে তুমি ধরো একটা অ্যাকাউন্টিং এ ব্যাংক সমন্বয় বিবরণী টপিকসে একটা ম্যাথ ভুল করছো, তুমি লিখে রাখবা ব্যাংক সমন্বয় বিবরণীতে আমি ভুল করছি, ওই জায়গাটা লিখে রাখবা। তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারবা, তোমার ভুলটা আইডেন্টিফাই করে তুমি ওইটার উপর আরো বেশি জোর দিতে পারবা। প্রত্যেকটা মানে রিপোর্ট কার্ডে যা যা আছে প্রত্যেক জায়গায় মানে তোমার কত ঘন্টা লেগেছে। মনে করো আজকে প্রথম এক্সামটা দিতে তোমার 1 ঘন্টা লেগেছে, তো পরেরটা দেখবা তোমার আস্তে আস্তে টাইমটা আরো মানে শর্ট হবে। তুমি তোমার পরের এক্সামটা দিতে 55 মিনিট লাগবে। এরকম করতে করতে তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিলটা ভালো হবে। মডেল টেস্ট দেওয়ার সুবিধা হচ্ছে এটা, টাইম ম্যানেজমেন্ট স্কিলটা ভালো হয়। অনেকে দেখা যায় টাইম ম্যানেজমেন্ট করতে না পেরে পরীক্ষা খারাপ করে আসে। তো তোমরা যদি মানে বেশি বেশি করে মডেল টেস্ট দাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের টাইম ম্যানেজমেন্ট স্কিলটা ভালো হবে। তো আর এরপরে গুচ্ছটাও সেম ভাবে দিবা। আমাদের গুচ্ছের ওএমআরটা তোমাদেরকে দেখাই, গুচ্ছতে কিভাবে কিভাবে করবা। আমাদের গুচ্ছের ওএমআর আছে হচ্ছে ফার্স্টে আছে হচ্ছে সেম রাবির মতো, এখানে পরীক্ষার রোল নাম্বার দিতে হবে। রোল নাম্বারের পর পরীক্ষার্থীর নাম বাংলায়, বাংলা একবার লিখবা, ইংরেজিতে একবার লিখবা। এখানে দেওয়া আছে বাংলা ইংরেজিতে বড় হরফে, এখানে কিন্তু ব্লক লেটার নাই, বড় হরফে লিখে দিচ্ছে। তার মানে তুমি বড় ক্যাপিটাল লেটারে ইংরেজিতে তোমার নামটি লিখবা। তার মাতার নাম ইংরেজিতে, পিতার নামও ইংরেজিতে বড় বড় হাতের। এরপর দেখো পরীক্ষার্থীর স্বাক্ষর, এখানে নিচে পরীক্ষার্থীর স্বাক্ষর আছে, এখানে পরীক্ষার্থীর স্বাক্ষর লিখবা। এরপরে যেভাবে তোমার প্রথম আছে হিসাব বিজ্ঞান, এরপর আছে ম্যানেজমেন্ট, আর এরপর আছে বাংলা, এরপর আছে ইংলিশ। তো তোমরা ফার্স্টে ম্যানেজমেন্টটা দাগিয়ে ফেলার ট্রাই করবা। তোমার 35টা ম্যানেজমেন্টের কোয়েশ্চেন আছে ইয়াতে গুচ্ছতে। তো সেই হিসেবে তোমার 35টা কোয়েশ্চেন দেখাতে হাইস্ট 15 মিনিট লাগবে। 15 মিনিটে তোমরা আশা করি পারবা, কারণ ম্যানেজমেন্ট হচ্ছে খুবই এখানে কোনো ম্যাথের কাজ নাই, তোমরা খুবই তাড়াতাড়ি দেখবা আনসার করবা, এতটুকুই। তো সেই হিসেবে তোমরা ম্যানেজমেন্টটা আগে দাগাবা, তারপর দাগাবা হচ্ছে তোমাদের ইংলিশটা, ইংলিশ আর বাংলা দাগানোর ট্রাই করবা। অ্যাকাউন্টিংটা একটু পরে দাগানোর ট্রাই করবা, অ্যাকাউন্টিংটা পরে এখানে একটু ম্যাথমেটিক্যাল হিসাব আছে। তো তো সেই হিসেবে তোমরা একটু টাইম বেশি পাবা। ধরলাম তুমি ম্যানেজমেন্টে 15 মিনিট দাগাইলা। এরপরে ইংলিশে তুমি মনে করো যে 7-8 মিনিট দাগাইলা, বাংলাতেও মনে করো 7-8 মিনিট দাগাইলা, তাহলে তোমার আরো
25-26 মিনিট তুমি অ্যাকাউন্টিং এর জন্য সময় পাচ্ছ। তো ওই 25-26 মিনিট, কারণ তোমার ম্যাথ আছে এখানে, ম্যাথ গুলো অনেক বড় বড় আসবে, ওই জন্য তোমার টাইমটা সেভ করতে হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তোমাদের কি আর কোনো কোয়েশ্চেন আছে? আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারো। এই দেখো আমি তোমাদের দেখাই, এই যে আমাদের রিপোর্ট কার্ডটা হচ্ছে এই জায়গায়। এই দেখো আমাদের রিপোর্ট কার্ডটা আছে, ফার্স্টে আছে হচ্ছে তোমার মডেল টেস্ট 1। মডেল টেস্ট 1 এর উপর আছে হচ্ছে সময় লেগেছে, কতটা তোমার সময় লেগেছে। ওই জায়গায় সময় মনে করো যে তোমার 1 ঘন্টা লেগেছে, 60 মিনিট লেগেছে, 60 মিনিটটা লিখবা। মোট দাগানো প্রশ্ন, মোট দাগানো প্রশ্নের জায়গায় মনে করো তুমি রাবি মডেল টেস্টে 80টা জায়গায় তোমার 70টা দাগিয়েছো, ওখানে 70 লিখবা, ঠিক আছে। এরপরে সঠিক দাগিয়েছি, তুমি কয়টা সঠিক দাগিয়েছো তুমি আনসারের সাথে মিলাবার পর দেখবা যে তুমি 60টার মধ্যে হয়তো 55টা সঠিক দাগাবা বা 60টা সঠিক দাগাবা। তো এখানে সঠিক দাগিয়েছি, যতটা দাগিয়েছো ততটা লিখবা। এরপর তুমি আইডেন্টিফাই করবা তোমার কয়টা ভুল হয়েছে, ওইরকম এখানে ভুল কয়টা দাগিয়েছে ওটাও লিখবা। তারপর হিসাব করবা নেগেটিভ মার্ক কত, নেগেটিভ মার্ক একটা আছে, ওই নেগেটিভ মার্ক কত হয়েছে ওইটা এখানে লিখবা। তারপর টোটাল হিসাব করবা তুমি সবকিছু বাদ দিয়ে তুমি কয় নম্বর পাইতেছো। এরপর দেখো নিচে আছে বাংলা ভুল টপিক, ইংরেজি ভুল টপিক, অ্যাকাউন্টিং ভুল টপিক, ম্যানেজমেন্ট ভুল টপিক, ফিনান্স ভুল টপিক আর মার্কেটিং ভুল টপিক। এখন এই সবগুলো ভুল টপিকের জায়গায় তোমরা অবশ্যই এই মানে এটা অবশ্যই করবা, কারণ এই জিনিসটা হচ্ছে মানে অনেক হেল্পফুল একটা জিনিস। আমি আমার অ্যাডমিশন পিরিয়ড, আমি গত বছর যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমিও মডেল টেস্ট দিয়েছিলাম, ওই সময় আমি এই জিনিসটার অভাব খুবই ফিল করছি। এই জিনিসটা যদি থাকতো তাহলে আমার মানে বিভিন্ন এক্সামে কিছু কিছু ভুল হয়েছিল, কিছু কিছু আমার ল্যাকিংস ছিল, ওই জিনিসগুলো হইতো না। যেমন আমার বাংলাতে একটু মানে আমি একটু দুর্বল ছিলাম বাংলা সাবজেক্টটাতে, ওই আমি যদি কিছু মানে ওইগুলো মডেল টেস্টটাতে একটু দাগানোর সুযোগটা পাইতাম, কিন্তু আমি জানি না আমি কোন জায়গায় ভুল হচ্ছে আমার, আমি এটা আইডেন্টিফাই করতে পারি নাই। এখন এখানে যদি তুমি ধরো বাংলায় তোমার ব্যাকরণের সমাস টপিকটাতে সমস্যা আছে, তো এখানে তুমি লিখে রাখবা, সমাজ টপিকটা লিখলা। তো তুমি এই মডেল টেস্টটা দেওয়ার পর তুমি এটা জানতে পারবা যে তোমার সমাজ টপিকটাতে ভুল আছে, তুমি সমাজ টপিকটা আরো বেশি জোর দিয়ে পড়বা, যা তোমার মানে কোনো ল্যাকিংস না থাকে। তুমি আজকে থেকে যদি 15 দিনে 15টা মডেল টেস্ট দাও, মানে প্রতিদিন তো তুমি পড়বা, তুমি মডেল টেস্ট দিবা হচ্ছে 1 ঘন্টা, জিএসটি 1 ঘন্টা, রাজশাহী 1 ঘন্টা, 2 ঘন্টা। আর বাকি সময়টা তোমার পড়ার টাইম। ওই টাইমটাতে তুমি মানে এই লাস্ট সময়ে এসে তো তোমার মনে করো বেসিক পড়ার কোনো ওয়ে নাই, মানে তুমি যে আরো পড়বা, তুমি অনেকদিন ধরে পড়তেছো, তো সেই জন্য তুমি কি করবা, যেটাতে তোমার সমস্যা আছে শুধুমাত্র সেই টপিকটাতে বেশি জোর দিবা। আশা করি আমি তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি। আর এই এক্সামের টাইমটা আমি বলি যে একটা স্ট্যান্ডার্ড টাইম, রাবি গুচ্ছ মডেল টেস্ট দিবা হচ্ছে তোমাদের টাইমটা 10টা থেকে 11টার মধ্যে রাবি গুচ্ছ মডেল টেস্টটা দেওয়ার ট্রাই করবা, আর 11টা থেকে 12টা পর্যন্ত তোমাদের এই গুচ্ছ মডেল টেস্টটা দেওয়ার ট্রাই করবা। তাইলে মনে করো যে একটা তুমি আসলে যে তুমি একটা এক্সাম সেন্টারে বসে এক্সাম দিচ্ছ, ওটা একটা ফিল পাবা, কারণ হচ্ছে রাবির আর গুচ্ছ মডেল টেস্ট সরি এক্সাম গুলা ওই টাইমটাতেই হয়। ঠিক আছে শফিকুল, তুমি মানে ভালো করে বুঝাইছো এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার কি জানো শফিকুল, যদি এভাবে এক্সাম দেয় না, হুম। যখন নিজের ভুলটা বুঝবে তখন ও কিন্তু অবশ্যই নিজের ভুলগুলোকে সংশোধন করবে। আমাদের মূল প্রবলেমই কি জানো, আমরা নিজের ভুল বুঝি না। যেমন দেখো শফিকুল, তোমাকে যদি বলা হয় লাস্ট লাস্ট এক সপ্তাহে বলা হয় লাস্ট এক সপ্তাহে তুমি কি কি ভালো কাজ করেছো, কি খারাপ কাজ করেছো, তুমি লিখবা। যখন তুমি দেখবা তোমার খারাপ কাজের লিস্ট এত বেশি এবং কোন কোন খারাপ কাজ করছো, তুমি কিন্তু খারাপ কাজগুলো আর করবা না। তাহলে আমাদের লাইফের মূল প্রবলেম, আমরা আসলে নিজের কাজগুলাকে আমরা দেখি না, ভুলগুলাকে আইডেন্টিফাই করি না। তোমাকে যদি বলা হয় লাস্ট 1 বছরে তোর নামাজ পড়নি কত ওয়াক্ত, লিস্ট দাও। তুমি যখন দেখবা এত পরিমাণে মিস গেছে, তুমি আর নিজের কাছে যে বিবেকে বাধা দেবে। তুমি যখন দেখবা তোমার এত পরিমাণে ভুল হচ্ছে, তুমি ওই ভুল আর করবা না, নেড়ে বেলতলা একবারই যায়। তুমি দেখবা যে ব্যাংক সরণের ভিতরে ম্যাথে বেশি ভুল আছে, ম্যাথ গুলো সলভ করে ফেলো। দেখছো বাংলার ছিল ধ্বনি পরিবর্তনের কোশ্চেনই সমস্যা, ওটা সলভ করো। ইংলিশে দেখা যায় ভোকাবুলারি তুমি প্রিপারেশন পার্ট পারোই না, বুকগুলো সলভ করো। ম্যানেজমেন্টের সেকেন্ড পরিকল্পনা যত কোশ্চেন আছে তুমি পারতেছো না, ওই চ্যাপ্টার ক্লোজ করো, যেখানে প্রবলেম ওখানে ক্লোজ করো। আচ্ছা এত কিছু বলার নেই, কারণ স্টুডেন্ট অলরেডি জেনে গেছে এই মডেল টেস্ট জিনিসটা কি। কারণ রাবির মডেল টেস্ট আর ছাপানো হবে না, কারণ পরীক্ষা বার থাকে গুচ্ছটা রাবির পরে শেষ হলে ব্যাপারটা না, কিন্তু রাবিরটা ছাপানো হবে না। ওই তো এরকমই রাবিরটা ছাপানো হবে না, আমি ক্লিয়ার করে দিলাম, রাবির সময় নেই, ডিপেন্ড অন ইউ। আচ্ছা আমরা তাহলে শুরু করি আর কি। আচ্ছা দেখো এখানে তাহলে আজকে আমরা ম্যাথ তখন করবো,
ওকে আমরা ম্যাচ শুরু। ও দেখুন বলছে এক্সাম দিয়ে কনফিডেন্সে ঘাটতি লাগে। তোমার যদি কনফিডেন্সে ঘাটতি লাগে, ঘাটতি লাগে ভাইয়া, তাহলে তুমি পরীক্ষা হলে তো তুমি ওই ঘাটতি আর রিকভার করতে পারবে না। এখন তো তোমার রিকভার করার সুযোগ আছে। তো এবার দেখো ম্যাথের ক্ষেত্রে প্রথমে আমি তোমাকে যে জিনিসটা বলবো, এখানে কিন্তু 8 প্রকার ম্যাথ আছে, ঠিক আছে? এই 8 প্রকার ম্যাথটাই তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। খুব ভালো করে শুনি, এই 8 প্রকার ম্যাথটাই তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। যে 8 প্রকার ম্যাথ এখানে আছে, এই 8 প্রকার ম্যাথটাই তোমার জন্য কি খুবই ইম্পর্টেন্ট। ওকে ফাইন। আচ্ছা দেখো, এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া এই 8 প্রকার ম্যাথ থেকে কি কি আছে, তাহলে সহজে কেমনে শিখবো? রাইট রাইট, আমি একটু লাইভটা বের করি, সবাই কেমন দেখো, সবাই একটু লেখা স্টার্ট করো। সবকিছু আছে, রিপোর্ট কার্ড, কিন্তু রিপোর্ট কার্ড নাই, রিপোর্ট কার্ড না, আরে গাধা মডেল টেস্ট বই খুলে দেখ, এই যে প্রথমে রিপোর্ট কার্ড, এগুলো এগুলো কি, এই যে রিপোর্ট কার্ডে যে প্রথমে একদম প্রথমে রিপোর্ট কার্ড, এ বই পাইনি, বই খুলেই দেখেনি। হ্যাঁ এরে নুসরাত মাল লাগাবো কিন্তু একদম, বই খুলে দেখ। আচ্ছা রিপোর্ট কার্ড প্রথমে যুক্ত আছে। আচ্ছা এবার আসো এখানে, তাহলে ব্যাপারটা হচ্ছে কিরকম, আমার কথা মন দিয়ে শুনো। মনে করো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখানে বলা আছে জানুয়ারি 1, সবাই ভালো করে শুনে একদম ঠান্ডা মাথায় শিখবে। হ্যাঁ, জানুয়ারি 1 মাল ক্রয়, ধরো তোমার বাপরে আরম্ভিক উদ্বৃত্ত ছিল। হ্যাঁ এই কোশ্চেন গুলা তোমরা শুনলে একটু অবাক হবা, এইচএসসির কোশ্চেন, মানে এইচএসসির মতো কোশ্চেন আর কি। প্রাইমারি এত টাকা, ওকে ফাইন, প্রাইমারি কত টাকা, এত টাকা, ঠিক আছে, প্রাইমারি উদ্বৃত্ত এত টাকা, বা প্রারম্ভিক শুরুতে এত টাকা, বা উদ্বৃত্ত ধর নাই এক কথায়। হ্যাঁ জানুয়ারি 10, জানুয়ারি 15, জানুয়ারি 16, জানুয়ারি 31। এখন আসো বলেছে প্রথমে ক্রয় হচ্ছে 100 একক কত টাকা দরে, 10 টাকা দরে। তারপরে আবারও ক্রয় হচ্ছে 50 একক কত টাকা দরে, 5 টাকা দরে। ইস্যু হচ্ছে 120 একক 3 টাকা দরে। ওকে এটা ক্লিয়ার। তো এই তিনটা জিনিস আমরা এখানে ক্লিয়ার করছি। ওকে আসো, এরকম একটা দাম দেওয়া আছে, ভালো করে বুঝবে। হ্যাঁ আসো খুব ভালো করে শোনো। এবার বললো তোমাকে কোশ্চেনে, এটা বলার পরে বললো নাম্বার 1, এক নম্বরে বললো ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ একক বা মূল্য। ওকে কোশ্চেন ক্লিয়ার। 2 নাম্বার পদ্ধতি হচ্ছে লিফো পদ্ধতিতে সমাপনী মজুদের একক বা মূল্য। দুইটা পদ্ধতি আমরা বের করবো, সমাপনী ক্লিয়ার করবো এই ম্যাথ দিয়ে। আমি ঠান্ডা মাথায় পড়াবো আজকে, এই লিফো বিবই পড়াবো, শুধু অন্য কোনো চ্যাপ্টার পড়াবো না, আর নবমোদয় পড়াবো। আসো তাহলে বলো তো সমাপনী মজুদ। আচ্ছা বলো আগে বলো, প্রথমে ছিল কত, 100 একক 10 টাকা করে। জাহিদ ভাই এই ম্যাথ এত ইজি, আপনি আগে আর বলেননি কেন? আচ্ছা দিতে হবে 120 একক, 120 একক ফিফো পদ্ধতি। তাহলে আমি ফিফো ফলো করি, সেখানে 120 একক দিই। দিতে হলে আমাকে প্রথম থেকে দিতে হবে, আগে এখান থেকে দিতে হবে 100, এখান থেকে দিতে হবে 20, তাহলে 100 যোগ 20 তাহলে 120। তাহলে এখান থেকে চলে গেল 100, এখানে চলে গেল 20, বাকি থাকলো 30। তাহলে 30 একক কত করে, 5 টাকা করে, তাহলে 30 গুণ 5। তাহলে একক বললে সমাপনী মজুদের অ্যান্সার এত, আর দর বললে 30 গুণ 5 এত, বা মূল্য বললে। তাহলে ক্লিয়ার, সমাপনী মজুদের মূল্য ক্লিয়ার। সমাপনী মজুদ মানে কি, কত আছে বছর শেষে, কত আছে। তাহলে দেখো তো 120 দেওয়ার কথা ইস্যু, এখান থেকে 100, এখান থেকে 20, বাকি থাকে 30। তাহলে 30 বাকি থাকে, 30 গুণ 5, তাহলে 30 একক বাকি থাকে, এটা সমাপনী মজুদ 5 টাকা করে বাকি থাকে। 30 গুণ 5 150, শেষ। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার। লিফো তাহলে কি হবে, এক থেকে সহজ পৃথিবীতে আর কিছুই নেই। লিফো বলতে কি, এত কত একক কিছু এত একক। আচ্ছা তো আগে কোথা থেকে দেবো, আমার টাকা দিব এখান থেকে, এখান থেকে বাদ, তাহলে 50 বাদ, বাকি থেকে 70, এখান থেকে 70 দেবো, এখান থেকে 30। তো একক বললে অ্যান্সার 30, আর দর বললে 30 গুণ এখানে 10, 30 গুণ 10 কত হবে, 300। তাহলে দেখো মনে রাখবা, লিখো বললে নিচের থেকে 50, 120 দিতে হবে, এখান থেকে 70, বাকি থাকে 30। একক বললে 30, আর দর বললে গুণ হবে। স্যার দুটোর একটা মিল আছে, কি মিল মনে রাখবা, মিলটা এককের ক্ষেত্রে সারা জীবন অ্যান্সার মিল থাকে, এককের ক্ষেত্রে সারা জীবন অ্যান্সার মিল থাকে, দরে পার্থক্য হয়। সমাপনী মজুদ ক্লিয়ার, সমাপনী মজুদের 4টা ক্লিয়ার, 4টা ম্যাথ ক্লিয়ার। এখানে সমাপনী মজুদের লিফিওতে 2টা ম্যাথ, এখানে 2টা ম্যাথ, 4টা ম্যাথ ক্লিয়ার, 4টা ম্যাথ ক্লিয়ার, 4টা ম্যাথ ক্লিয়ার হয়েছি আমরা কি, 4টাই ক্লিয়ার। একক মূল্য সমাপনী আর হচ্ছে সমাপনী মজুদ ক্লিয়ার, একক ক্লিয়ার, মূল্য ক্লিয়ার, জীবনে কোনদিন ভুলবার এর থেকে সহজ নাই।
স্যার আপনি তো বড় ম্যাথ করালেন না। ভাই তুমি আমার কাছে পড়তে আসছো, তোমার আমি কি সেই বড় ছক পড়াবো? ওই বয়স কি এখন আর আছে বড় বড় ছক পড়ানোর? বড় বড় ছক পড়ানোর বয়স আর এখন নাই, বুঝতে পারছো? সেই বয়স পার করেছো তোমরা। আসো তাহলে পরীক্ষার প্রশ্ন এরকমই থাকবে। ক্রয় ধরো 50 একক, মানে এগুলো তো পরীক্ষার প্রশ্ন তাই না, 10 টাকা। আবার ধরো ক্রয় 100, তো তোমার মনে করো 70 একক 5 টাকা। বিক্রয় অথবা ইস্যু 80 একক, ওকে ফাইন। এবার আসো, এবার বলছে ফিফো পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয়। লিফো পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় একক অথবা মূল্য, একক অথবা মূল্য। ক্লিয়ার? 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 আসো এই যে খেয়াল করো, তাহলে এবার আসো বিক্রিত পণ্যের ব্যয়। যতটুকু পণ্য বিক্রি করো তার মধ্যে বিক্রিত পণ্য মানে কি? বিক্রিত পণ্যের ব্যয়, তার মানে বিক্রিত যা বিক্রি করছো, বিক্রিত মানে কি? বিক্রিত মানে যা বিক্রি করেছো। বিক্রিত পণ্যের ব্যয় মানে যা বিক্রি করেছো, যা বিক্রি করেছো। পণ্য মানে কি? পণ্যের ব্যয়, ব্যয় তাহলে যা বিক্রি করেছো তার ব্যয়, যা বিক্রি করেছো তার ব্যয়। বিক্রিত পণ্যের পাশে লেখো যা বিক্রি করেছো তার ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের পাশে লেখো যা, বেশি বুঝলে কিন্তু একদম চড় মারবো কিন্তু। তোমরা কাছে করতে থাকলে ঠাস ঠাস ঠুস ঠাস ঠুস, আমার অফলাইনে এরকম এরকম আমি কি একদিন এক স্টুডেন্ট লিখতে লেখা না, বইদের বইদের এরকম মারতে গেছে, ভয় পেয়েছে, কিক মারতে গেছে, বুঝছো? যা বিক্রি করছো তার ব্যয়। আসো ফিবো পদ্ধতি, তাহলে ফিবো ভালো করি। ফিবোতে সেল কত? 80, 80 তাহলে প্রথমে যাবে 50, তাহলে 50 কত করে? 10 টাকা করে। আচ্ছা 80 একক, তাহলে আরো লাগবে 30, তাহলে এখানে লাগবে 30, তাহলে 30 কত করে? 5 করে। এই তো হয়ে গেল। যদি বলে একক কত, তাহলে একক হচ্ছে 50 আর 30, 80 একক। মূল্য কত? 50 গুণ 10 500, 50 গুণ 30 150, 500 আর 150 650, 500 আর 150 কি 650। ক্লিয়ার? 500 আর 150 কি 650, 500 আর 150 কি 650, 500 আর 150 650, 500 আর 150 650, 500 আর 150 650। ক্লিয়ার? দাম ক্লিয়ার, দুটাই ক্লিয়ার। এটা কি সব কঠিন কিছু? এটা কি কঠিন কিছু? কোনো কঠিন কিছু না। ওকে আসো, বিক্রিত লিফো দিতে কি হবে তাহলে? লিফো তাহলে কি হবে? লিফো আসো, লিফো এটা সহজ। 80 একক, 80 একক, এখানে 70, 70 কত করে? 5 করে। এখানে 10 আর লাগবে 10, কারণ মোট 80, 10 কত করে? 10 করে। তাহলে একক বলে যে 80 মিলে গেছে। 80 গুণ 80, 70 গুণ 5, 5 7 35, 350, 10 গুণ 10 100, কত? 450। এই তো হয়ে গেল। লিফো ফিফো দুইটাই ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে? দেখি লাগবে 8টা ম্যাথ শেষ। তো আমাদেরকে 8টা ম্যাথ শেষ হয়েছে, তোমরা বলো, তোমরা নিজেরাই বলো 7টা ম্যাথ কি তোমরা শেষ করতে পারছো? তোমাদের কি ক্লিয়ার হয়েছে? কঠিন কিছু? কথা বলো। এই জন্য বলি ক্লাস করতে হয়, ক্লাস করলে পারা যায়। এই কোশ্চেনের অ্যান্সার করো তো তোমরা। তোমরা এই কোশ্চেনের অ্যান্সার করো তো, কে কে পারো? তাড়াতাড়ি করার ট্রাই করো তো তোমরা। এখানে বলেছে ঘাটতি কত। এই অনেকের মনে কি কি এই প্রশ্নটা কার মনে ছিল যে ভাইয়া ঘাটতির একটা ম্যাথ করার? দেখি কে কার মনে এই প্রশ্ন ছিল, আমি তারে বড় সড়ো একটা ধন্যবাদ দিব।
এই ঘাটতি প্রশ্নটা কার মনে ছিল, এটা আমারে বুঝাও। ভাইয়া ঘাটতি কার, তোমরা ঘাটতি কি পারো বলো? ঘাটতি মনে মনে কার মনে ছিল যে ভাইয়া ঘাটতির একটা ম্যাথ করান? তোমার কার মনে ছিল এটা? তোমরা এই কোশ্চেন অ্যান্সার দাও। তোমরা সবাই জানো ঘাটতি কি হয়। এই ঘাটতি কি হয় রে? মাইনাস হয়। ক্লিয়ার? বুঝাচ্ছ কি বলছি? মাইনাস হয়। ওকে, আচ্ছা কার মনে ছিল সত্যি করে বলবা, আছো তাহলে ঘাটতি মাইনাস হয়। আচ্ছা আমি না পেঁচাই, আমি তোমাকে প্রশ্ন প্যাটার্ন শিখাই। প্রশ্নের প্যাটার্ন হচ্ছে, আমরা তোমাদেরকে কি শিখাইছিলাম সারা জীবন? মনিহারি থিওরি, মনে আছে? মনিহারি থিওরি শিখাইছিলাম। আচ্ছা মনিহারি থিওরি যদি যায়, মনিহারি থিওরিতে কি হবে? প্রারম্ভিক মনিহারি, প্রারম্ভিক মনিহারি, প্রারম্ভিক মজুদ, মনিহারি থিওরি। আচ্ছা নতুন করাই আছে, নতুন করাই আছে, করাই আছে আছে। আচ্ছা বিক্রয় থাকলে, মনিহারিতে বিক্রয় থাকে, তাহলে মনিহারি বিক্রয় থাকলে মাইনাস করবো, বিক্রয় অথবা ইস্যু যাই থাকুক। মানে মনিহারি থিওরি কেন বলছি, তুমি পারবা। আচ্ছা ঘাটতি মনে রাখবা, ঘাটতিও মাইনাস হয়, মানে মনিহারি থিওরির মতো প্যাটার্ন, কিন্তু মনে রাখবা ঘাটতি তো মাইনাস, এটা সবাই জানো। ঘাটতি মাইনাস জানি না সমাপনী মজুদ কত, সমাপনী মনিহারি বা সমাপনী 200। প্রশ্ন হচ্ছে এই যে প্যাটার্নটা, এখান থেকে কয় প্রকার ম্যাথ আসতে পারে? এখান থেকে 1 প্রকার, 2 প্রকার, 3, 4, 5 প্রকার ম্যাথ আসতে পারে। তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবা? দেখো তুমি এভাবে অ্যান্সার করো উল্টা থিওরিতে, কারণ ঘাটতি এখান থেকে মাইনাস 200, আগে যেটা কি হয়েছিল, এই 200 200 200 মাইনাস হয়েছিল প্লাস, প্লাস হয়েছিল মাইনাস, তো 200 আর 20, 220 মাইনাস 100 কত বলো? মাইনাস 100, 220 মাইনাস, তাহলে 120, 120 থেকে 500 মাইনাস কত হয়? 120 থেকে 500 মাইনাস করলে 380 অ্যান্সার হয়েছে। 500 থেকে 100 600, 600 মাইনাস 20, তাহলে 580, 580 থেকে 380 মাইনাস করলে এই দেখো 200। ক্লিয়ার? পাইছো ঘাটতি? ওকে ক্লিয়ার, 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 ক্লিয়ার। ওকে ওকে ওকে, মনের মুডে চলে আইছি আমরা। কেন মনের মুডে? এই কোশ্চেনটা তাহলে অ্যান্সার করো তো তোমরা। যদি এখানে বলতো, যদি এখানে বলতো, যদি এখানে বলতো সমাপনী মজুদ না বলে যদি বলতো ঘাটতি, ঘাটতি, ঘাটতি 50 একক, তার সমাপনী মজুদ কত? তাহলে কি করতাম? প্রারম্ভিক মজুদ 500 যোগ, যোগ নতুন করাই কত 100, যোগ নতুন করে 100, ঘাটতি কত? মাইনাস 50, ঘাটতি 50, বিক্রয় কত? 20, তার অ্যান্সার কত? 500 যোগ 200 700, 770 বাদ দিলে 600, 630 হয়েছে সমাপনী উদ্ভূত। তখন তখন কি হতো? সমাপনী মজুদ। মনিহারি মুড কেন? মনে রাখবা এখান থেকে শুধু ঘাটতি না, এখান থেকে নতুন ক্রয় বের আসতে পারে, এখান থেকে বিক্রয় অথবা ইস্যু আসতে পারে, প্রারম্ভিক উদ্বৃত্ত আসতে পারে। এখান থেকে মনিহারি মুডের কথা এই জন্য মনে করতে বলছি, এখান থেকে 4 প্রকার ম্যাথ আসে। তাহলে এখানে 1 2 3 4 5 5 প্রকার ম্যাথ আসতে পারে। তাহলে এখান থেকে 5 প্রকার আইটেমের ম্যাথ আসতে আমার কি শেখানো লাগবে? এরে তুমি না, তুমি এখন পারবা। এখান থেকে 5 প্রকার ম্যাথ, বুঝতে পারছো? আইটেম বানাইতে এখান থেকে 5 প্রকার ম্যাথ তুমি নিজে বানাবা, তুমি নিজে করবা। ক্লিয়ার? 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 এই যে এখান থেকে 5 প্রকার ম্যাথ তুমি পারবা না এখন? এখানে যারা আমার ক্লাস করছো এতদিন ধরে, বুকে হাত রেখে বলো তো এখান থেকে 5 প্রকার ম্যাথ বানাতে পারবা কিনা? 1 2 3 4 5। যদি পারো কালকে আমি দেখবো কে কাটটা বের, কালকে 5 প্রকার ম্যাথ তৈরি করে এই কোশ্চেনে অ্যান্সার, কোশ্চেন করবা এবং প্রশ্ন করবে অ্যান্সার করবা। কালকে তুমি 5 প্রকার ম্যাথ তৈরি করে, 5টা ম্যাথ তৈরি করে এবং অ্যান্সার সহ গ্রুপ অ্যাকাউন্টিং ক্লাস গ্রুপে পোস্ট করো, আমি দেখবো কে কে পারো। তুমি যে পারবা তার বেস্ট একটা অপশন। ইনশাআল্লাহ পারবা না? কেন পারবা না? মনিহারি মুডে করাইছি, সাপ্লাইজ মুডে করাইছি, তারপর হচ্ছে তোমার এখানে দেনাদারের মুডে করাইছি, তারপর হচ্ছে তোমার দেনাদারের, তারপর হচ্ছে দেনাদার, পর হচ্ছে আর কোন কোন জায়গার জন্য করাইছি, মানে একাধিক জায়গা আমি উল্টা প্রসেস করাতে করাতে অপচয় করাইছি। মানে আমি নিজে লজ্জা পাই এখন এই ম্যাথ করাতে যে, হ্যাঁ মানে আমি নিজে, ওকে আমি নিজে কষ্ট পাই, যদি লজ্জা পাই, বুঝছো? যখন তোমরা এই ম্যাথ না পারবা, এই জন্য বলছি একটু কষ্ট করে তোমরা কালকে গ্রুপে শেয়ার করে দিও, কেমন? বুঝতে পারছো? তাহলে আমি নিজে লজ্জা পাই যখন তুমি আমার বলবা ম্যাথ, তাহলে কয় প্রকার ম্যাথ শিখছো? আগে শিখছো 8টা, এখানে 5টা, 5 8 5 13, 13টা প্রকার ম্যাথ তুমি এখান থেকে শিখছো। বুঝতে পারছো? 13 প্রকার ম্যাথ এখান থেকে তুমি শিখছো। থ্যাংক ইউ সো মাচ। 13 প্রকার ম্যাথ, বেশি শিখলে আবার কি সমস্যা? বেশি শিখলে কি সমস্যা? কত এই দেখো, এই ব্যয় ব্যয় শ্রেণী বিভাগ, এই কচুরা এর মেয়ের কোশ্চেন সলভ করার কিছু নাই। এই কোশ্চেন সলভ করার কি কিছু, এই ব্যয় শ্রেণী বিভাগতে কি করতে হবে? থিওরি পড়তে হবে। আসো এখান থেকে আমি থিওরি দেখা দিচ্ছি, এগুলা পড়বা। এই কচুটা কেন, এখান থেকে যেগুলা দু একটা ম্যাথ আসে ও সব ম্যাথ আমি সপ্তম অধ্যায়ের সাথে করা দিব। এই কচুটা কি 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 প্রশ্ন দেখো, এখান থেকে পরীক্ষাতে পড়বা, এই পরোক্ষ ব্যয়টা পড়বা। হ্যাঁ এই যে অন্যান্য সরি শ্রমের মধ্যে কি কি থাকে এটা দেখবা। তারপর তোমার হচ্ছে আমরা দেখা দিচ্ছি পরিবর্তনশীল, যে 3টা হলো ইম্পর্টেন্ট।
এই যে পরিবর্তনশীল ব্যয়টা দেখবা, এর বৈশিষ্ট্য দেখবা, স্থায়ী ব্যয় দেখবা। দেখবা আধা পরিবর্তনশীল ব্যয়টা খুবই ইম্পর্টেন্ট। এই যে উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, আধা পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এগুলো অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইটা অনেক গুরুত্বপূর্ণ না, কিন্তু দেখবা, কারণ তোমার মধ্যে একটা কনফিউশন আছে। মানে তুমি নিজেকে বস বানাতে চাইলে এটা দেখবা, তুমি যদি ভবিষ্যৎ টিউশন করতে চাও তাহলে দেখবা ব্যয় খরচ ক্ষতি এই লাইনটা ইম্পর্টেন্ট, আর বাকিগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। তুমি এই দুইটা লাইন দেখবা, বাকিগুলা কোনো সমস্যা নেই। আচ্ছা আসো, আর কি কি প্রশ্ন আসতে পারে? এগুলো কালীন ব্যয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পণ্য ব্যয়, পরোক্ষ ব্যয়, প্রত্যেক কালীন ব্যয়গুলো রিডিং পড়বা, তো রিডিং পড়ার জিনিস। হ্যাঁ, নিম্নলিখিত ব্যয়টার থেকে একটা ম্যাথ আছে, আমি করে দিচ্ছি, বেশি টেনশন না। এটা অনেক গুরুত্বপূর্ণ, এই শখটা না পড়লে কিন্তু তোমার খবর আছে, এখান থেকে প্রশ্ন হবে, বুঝছো? এখান থেকে কি হবে? প্রশ্ন হবে। আমি আরো বলছি, কোশ্চেন এখান থেকে হতে পারে। কোনটি কালীন ব্যয়? কারখানা মজুরি, এটা প্রত্যক্ষ ব্যয়, এটা কিন্তু পরোক্ষ ব্যয় না, এটা পূর্ণ ব্যয়, এটা এই যেগুলো ভালো করে, এই শখটা ইম্পর্টেন্ট, এটা সব তোমার পড়ার জিনিস। শখটা একসাথে স্ক্রিনশট দাও, তো তোমার ভালো হবে, যাদের কাছে প্যাসোলি নাই। 1 2 3 প্যাসোলি নাই, 1 2 3, ওকে ফাইন। দেখো এখান থেকে যে প্রশ্নটা হবে, এই 3 রকম ম্যাথ আসতে পারে এখান থেকে, আমি তোমার এখনই সলভ করে দিয়েছি। দেখো প্রশ্ন আছে এখান থেকে, কি পরিবর্তনশীল ব্যয় কি? মানে ম্যাথ আমি তৈরি করছি, না আসলো। আচ্ছা, কাঁচামাল ব্যয় কি পরিবর্তনশীল? পরোক্ষ মজুরি, বেতন কি পরিবর্তনশীল? না, বেতন ফিক্সড। এই তাহলে অ্যান্সার কোনটা? এটা আধা পরিবর্তনশীল। দেখো টেলিফোন বিল, অফিস ভাড়া ফিক্সড। বিদ্যুৎ বিল কি তোমার নির্দিষ্ট একটা মেয়াদ কিন্তু ফিক্সড এবং বাকিটা পরিবর্তন। তাহলে এই দুটো হচ্ছে আধা পরিবর্তনশীল, এটা আর এটা। আর বিজ্ঞাপন ব্যয় কি? এটা ব্যয়, বিজ্ঞাপনও প্রতিনিয়ত যা দিবা তাই, কিন্তু এই দুটা পরিবর্তনশীল, আর এবং অর্ধেক পরিবর্তন অর্ধেক ফিক্সড, আধা পরিবর্তনশীল। এবার আসো ভাইয়া, নিম্নজিত ব্যয় কি? নতুন একটা ম্যাথ তোমাদেরকে শেখাবো। নিম্নজিত ব্যয়টা একেবারে দেখো, হয় মন দাও। একটা মেশিন তুমি কিনছিলে এত টাকা দিয়ে 6 বছর আগে, বর্তমানে তার বহিমূল্য এত টাকা। নতুন মেশিন চালু হয়, প্রথম মেশিন 80 টাকা বিক্রি। মনে রাখবা, তুমি খুব ভালো করে 1.5 লাখ টাকা একটা মেশিন কিনছিলা, মানে দাম ছিল, হ্যাঁ মানে মেশিনের দাম ছিল আর কি, বহিমূল্য মানে নিট মূল্য, যে পুঁজি বাদ দেওয়ার পরে, কিন্তু সেটা তুমি 80,000 টাকা বিক্রি করছো। তাহলে তোমার ক্ষতি কত হয়েছে? এত টাকা। তাহলে মনে রাখবা, মেশিন বিক্রি করে যে ক্ষতিটা হয় তাকে নিম্নজিত ব্যয় বলে। ও জাহিদ স্যার, নিম্নজিত ব্যয় তো নতুন নাম, কিন্তু নিম্নজিত ব্যয় নতুন নাম হলো, ক্ষতিটা তো নতুন নাম না। তার মানে নিম্নজিত ব্যয় যে কথা, ক্ষতি সে কথা। নিম্নজিত ব্যয় যে কথা, ক্ষতি সে কথা। নিম্নজিত ব্যয় কথা, ক্ষতি সে কথা। নিম্নজিত ব্যয় যে 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 কথা, ক্ষতি সে কথা। আসসালামু আলাইকুম বাজান, অনেক কষ্ট দিছে, এখন দিলটা হয়েছেন রাবার। শেষ। আসসালামু আলাইকুম। ভালো থাকো, সুস্থ থাকো। এই দুটো চ্যাপ্টার ক্লিয়ার। বাকি থাকলো কি আছে, কষ্ট করতে পারছিস না, কারণ হচ্ছে আমার মানে কষ্ট একটু কমাই, মানে কষ্ট মানে বেশি চাপ দিচ্ছি না কেন, কারণ হচ্ছে কি বলে জানো, নিজের শরীরের সাথে আসলে পেরে দিচ্ছি না, আর মাজা ব্যথা করতেছে প্রচন্ড, এই জন্য। বাকি থাকলো 6 আর 7, এটা একদিনে পড়াবো। 6 7 10 আর হচ্ছে 9, আর ফার্স্ট পেপার হচ্ছে 9। এই 4টা চ্যাপ্টার বাকি থাকলো, আর দুটো ক্লাস লাগবে ইনশাআল্লাহ। আর দুটো ক্লাসে শেষ হয়ে যাবে তোমাদের সাথে এই ব্যাচের অ্যাকাউন্টিং ক্লাস। ভাইয়া ঢাবি তো পরীক্ষা নেবে, তাহলে ক্লাস নেবেন না? ঢাবি পরীক্ষার আগে ক্লাস হবে, কিন্তু সেই ক্লাসগুলা আমাদের আরিফ স্যারকে দিয়ে নেব, আমিও নিব, বাট আরিফ স্যার বেশি নিবে ইনশাআল্লাহ। বাট আবার বলি, ওকে, আবার বলি, এই ক্লাসগুলা যারা করছো এমসিকিউ, তাদের সব ভার্সিটি কভার হবে। তোমার বিশ্বাস করো, আমি তোমার মন থেকে বলছি, তুমি যে আমার এই সব ক্লাসগুলা করো, তোমার কোনো ভার্সিটি বাদবে না, কারণ আমি সব পড়াইছি, আমি কোনো কিছু বাকি রাখিনি। হ্যাঁ, ওকে। এরপরে ম্যানেজমেন্ট, ওরে বাবা খাইছে। তাহলে এখন ম্যানেজমেন্ট ক্লাস নিয়ে সামনে আবার পড়াবি হচ্ছে আমারে দিয়ে, কি বলে, ঢাবির আগে। আমার কি বাঁচতে দিবি না? তখন ঢাবির আগে না পড়াইলে কি বলবি? বলবি যে এই স্যার ভালো না, ঢাবির আগে পড়ায়নি। এই জন্য এখন আপাতত এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, ম্যানেজমেন্ট ক্লাস নেওয়ার ট্রাই করবো আমি, যেহেতু সময় ঢাবি পরীক্ষা হবে, সামনে একটা ব্যাপার আছে। 5টা বিষয় না ক্লাস করবো না ভাইয়া, আজকে ছুটি। আজকে শখটা একটু বুঝাই দিন ভাইয়া, দেখা দিন, ওই পুরোটাই পড়বি। আচ্ছা, আর মডেল টেস্ট বই নিয়ে আবার বলছি, আর ঢাবির মডেল টেস্ট যদি পরীক্ষা হয় এমসিকিউর উপরে, শুধু এমসিকিউর উপরে ওএমআর বুক সহ মডেল টেস্ট আসবে। ওকে, যদি পরীক্ষা হয় তাহলে মডেল টেস্ট আসবে, একটু বলে রাখলাম আমি। হ্যাঁ, আমরা সাবাবো আর কি। আর কি বলে জানো, আর হচ্ছে এই আরিফ স্যার অনেক ভালো পড়ায়, অনেক ভালো পড়ায়, সত্যি ভালো পড়ায় আরিফ স্যার। হ্যাঁ, সত্যি অরিজিনালি ভালো পড়ায়, এই জন্য ওনার ক্লাসগুলা আমরা দিয়ে দিয়েছি। ভাইয়া আর ইউর এক্সাম 12 তারিখে, তোমরা যারা মডেল টেস্ট দাওনি এখনো, রাবির মডেল টেস্ট খুবই শর্ট, টু বি অনেস্ট, বিশ্বাস করো, রাবির মডেল টেস্ট শর্ট, স্টক এমনিতে অল্প কয়েকটা নিয়ে নাও,
রকমারি থেকেও বাজাচ্ছে, এখানেও বাজাচ্ছে। তো তো শুনলেই মডেল টেস্টে আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছে অনেকে। আর ঢাবির মডেল টেস্টে এই বছর যেটা আসবে 15 সেট, এটাতেও প্রোগ্রেস কার্ড থাকবে। মানে নতুন করে আরকি ছাপাবো আমরা আবার। তো যারা আগে দিছো পরীক্ষা ওইটা নেওয়ার দরকার নেই। মানে ওই মডেল টেস্ট সেম বাস নতুন করে ছাপাবে এই আরকি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু ম্যানেজমেন্ট ক্লাস আচ্ছা ট্রাই করব। ওকে। ভালো থাকো সবাই, হ্যাঁ? আল্লাহ হাফেজ। তোমার সাথে দেখা হবে আগামীকাল। এবং কালকে দিনের বেলা আমি লাইভে আসবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আবার পরীক্ষা হয় কিভাবে পড়বা তার বিস্তারিত জানাবো। তাদের সবার জন্য শুভকামনা। আজকেই মনে হয় কম ক্লাস ছিলাম, তাও তো ১.৫ ঘন্টার মতো। তোমাদের জন্য ভালো, ভালো দোয়া রইলো। তোমরা অনেক ভালো করো, হ্যাঁ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আর যারা এখনো মডেল টেস্ট নেওনি, লাস্ট মিনিট সিট নেওনি, নিয়ে নাও। কারণ ঢাবির পরীক্ষা হলে তুমি কিন্তু গুচ্ছর পড়া পড়তে সময় পাবা না। মে মাসে, আর এদিকে ২৯শে এপ্রিল কি গুচ্ছর পরীক্ষা। ঢাবি যদি মে মাসে পড়ে সময় কই? তাই আগের থেকে গুচ্ছ শেষ করে রাখো। আল্লাহ হাফেজ, বাই, টাটা। রকমারি তো পাওয়া যাচ্ছে বই দুটি। আসসালামু আলাইকুম।